গোল ডিফাইন করা থাকে কোনটাতে? সুপারভাইজ লার্নিং এ গোল ডিফাইন করা থাকে, রাইট? আর আনসুপারভাইজ লার্নিং এ পার্টিকুলার অ্যালগোরিদমকে আর পার্টিকুলার এজেন্টকে লার্ন করে নিতে হয়, ডিস্টিংগুইশ করে নিতে হয়, ডিফারেন্সিয়েট করে নিতে হয়, রাইট? ফর এক্সাম্পল, এখানে দেখো একটা এক্সাম্পল দেয়া আছে, ইউ হ্যাভ পিকচার্স অফ ক্যাটস অ্যান্ড ডগস। এখন ক্যাটস অ্যান্ড ডগস এর ইমেজেস এর মধ্যে যদি আমি লেবেল করে দেই যে একটা পার্টিকুলার ইমেজ হচ্ছে ক্যাটকে রিপ্রেজেন্ট করতেছে, একটা পার্টিকুলার ইমেজ হচ্ছে ডগকে রিপ্রেজেন্ট করতেছে, আমি যদি আমি লেবেল করে দেই একটা particular model, let's say a CNN model, it can easily distinguish that a new image of cat is exactly a cat, কারণ আমরা তাকে বলে দিচ্ছি। কিন্তু আনসুপারভাইজড লার্নিং এ এই সেম টাস্কটা আমরা কিভাবে করতে পারি? সো উইদাউট আ টিচার অ্যাপ্রোচ, রাইট? কোনো লেবেল করা নাই ডেটা, এটা আমরা কিভাবে করতে? আমরা যেটা করতে পারি, যেহেতু ক্যাটস এন্ড ডগস এর অবভিয়াসলি ডিস্টিংগুইশিং কিছু ফিচার্স আছে, রাইট? দে হ্যাভ সাম ফিচার্স দ্যাট আর নট সিমিলার টু ইচ আদার, রাইট? ফর এক্সাম্পল, একটা পার্টিকুলার ডগের কিন্তু নোজটা অনেক এক্সটেন্ডেড, ক্যাটেরটা আবার চ্যাপ্টা। তো এরকম যদি অনেকগুলো ফিচার্স থাকে, আনসুপারভাইজড লার্নিং মডেল কি করতে পারে? সে যেটা করতে পারে, এদেরকে সেপারেট আউট করতে পারে, রাইট? এদেরকে সেপারেট আউট করতে পারে। সেপারেট আউট করার পরে কিন্তু আমরা ওখান থেকে অ্যালোকেট করতে পারবো, ডিসিশন নিতে পারবো যে আচ্ছা, এই যে একটা গ্রুপিং ক্রিয়েট করছে আর এই যে এখানে আরেকটা গ্রুপিং ক্রিয়েট করছে, এই দুইটা সেপারেট অ্যানিমেলস। সেখান থেকে আমরা ডিসিশন নিতে পারবো যে সেটা ক্যাট নাকি সেটা ডগ নাকি সেটা বার্ড নাকি সেটা হর্স, রাইট? এখানে যতগুলো কথা লেখা আছে, যদি আমি একটু সাম আপ করি, সুপারভাইজড লার্নিং, learning your ABCs by having a teacher to tell you that this is A and this is B. Unsupervised learning is what? By giving a box of Legos of different shapes, colors, and figuring out on your own how to group them by shape or color. Right? So, in summary, supervised uses labeled data and unsupervised has unlabeled data but uses approaches of algorithm to find the patterns and structure. Okay? ওকে, তাহলে এখানে আমরা দেখি যে সুপারভাইজ লার্নিং এ ইনপুট ডেটা হ্যাজ টু বি লেবেলড, রাইট? হ্যাজ টু বি লেবেলড। তোমাদের লাস্ট ক্লাসে যে ডেটা সেট নিয়ে কাজ করছিল সেটা কি ছিল? একটা আইরিস ডেটা সেট ছিল, রাইট? ইয়েস অর নো? কারো কি মনে আছে? একটা স্যার, আইরিস ডেটা সেট ছিল, সেটা কি লেবেল ছিল নাকি লেবেল ছিল না? লেভেল ছিল স্যার। লেবেল ছিল, রাইট? সো দ্যাট ওয়াজ অ্যান ইনপুট ডেটা which is labeled and it has a feedback mechanism. Data is classified based on the training set, divided into tasks like regression and classification. এই দুইটা টার্মের কি আমরা মিনিং জানি? রিগ্রেশন আর ক্লাসিফিকেশন। ইয়েস অর নো? স্যার, একটু আচ্ছা, বুঝাই দিলে ভালো হয় স্যার। রাইট। আচ্ছা, তো ক্লাসিফিকেশন টাস্কটা আগে কি দেখো, আমরা যেটা বলতে চাইলাম যে আমাদের যদি এখানে দুইটা ইমেজ থাকে, right? দুইটা না, লেটস সে এখানে আমাদের চারটা ইমেজ আছে। আচ্ছা, চারটা ইমেজের মধ্যে এটা ক্যাটের ইমেজ, এটা ডগের ইমেজ, এটা ক্যাটের ইমেজ, এটা ডগ। এই ইমেজেস গুলো, এগুলো তো আসলে বিল্ড হয়েছে পিক্সেলস দিয়ে, রাইট? একটা ইমেজে কি থাকে, অনেকগুলো পিক্সেলস থাকে, রাইট? আচ্ছা, আর এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা লেবেল। তাহলে আমরা যখন সুপারভাইজড লার্নিং করতেছি, আমাদের অ্যাপ্রোচ কি হচ্ছে? আমাদের সুপারভাইজড লার্নিং এ অ্যাপ্রোচ হচ্ছে যে ট্রেনিং এর সময় বলেই দেওয়া থাকবে যে এই পার্টিকুলার ইমেজের লেভেলটা কি, ক্যাট নাকি ডগ, রাইট? আমি পাশে লিখে দিই সি ইকুয়ালস টু ক্যাট এন্ড নেম, রাইট? তাহলে দেখো, আমি যদি এখন তোমাদের বলি যে একটা ক্লাসিফিকেশন টাস্কটার মানে কি, তাহলে আমি যদি একটা পার্টিকুলার, ধরে নাও এখানে একটা মডেল কে ট্রেন করা হয়েছে ডেটা সেট দিয়ে, এখন ওকে আমার কি করতে হবে? ওকে আমি যদি বলি যে একটা ইমেজ দিয়ে বলি, বলো তো এই ইমেজটা কি একটা ক্যাটের নাকি ডগের, সে আউটপুট দিতে পারে ইদার জিরো অর ওয়ান। জিরো হইলে কি হবে? জিরো হইলে ক্যাট,
ওয়ান হলে কি হবে, ওয়ান হলে টু। এটা হচ্ছে আমাদের একটা ক্লাসিফিকেশন টাস্ক। ঠিক আছে, দিস ইজ a classification task. On the other hand, about regression, এখানে আমাদের এস্টিমেশন করতে হইতে পারে, অনেক সময় অনেক প্রবলেম এস্টিমেশন হইতে পারে। এস্টিমেশনটা কেমন? ফর এক্সাম্পল আমি বলতে পারি যে একটা ইমেজ দিয়ে যে এই ইমেজটা কত পার্সেন্ট প্রবাবিলিটি যে ইমেজটা একটা ক্যাটের ইমেজ। তার মানে কেউ বলতে পারে যে আচ্ছা, আমি একটা ইমেজ দিয়ে বললাম অলমোস্ট 67% প্রবাবিলিটি যে এটা একটা ক্যাটের ইমেজ। এটা হচ্ছে আমাদের কিন্তু একটা রিগ্রেশন টাস্ক। বুঝতে পারছি সবাই? জি বুঝতে স্যার, পেরেছি? তাহলে বটম লাইন হচ্ছে যে ক্যাটাগরিক্যাল হচ্ছে আমার একদম মানে ট্রু ফলস টাইপ বুলিয়ান অ্যান্সার দিবে। এক্স্যাক্টলি, রাইট। আর লিনিয়ার রিগ্রেশনে স্যার মানে পার্সেন্টেজ মানে কতখানি ক্লোজ এনাফ এরকম। আচ্ছা, লিনিয়ার রিগ্রেশন আলাদা জিনিস। লিনিয়ার রিগ্রেশন, আচ্ছা আচ্ছা। লজিস্টিক রিগ্রেশন এটা আবার আলাদা জিনিস। আর রিগ্রেশন টাস্ক হচ্ছে জাস্ট সিম্পল রিগ্রেশনটা কিন্তু আলাদা। ওগুলো কিন্তু আবার মেশিন লার্নিং এ লিনিয়ার ও এন্ড লজিস্টিক রিগ্রেশন, রাইট? আচ্ছা, আচ্ছা, তাহলে একটা জিনিস দেখি, আমরা যদি এতটুকুই যদি আবার ডিফারেন্সিয়েট করি আনসুপারভাইজ লার্নিং এর সাথে, তাহলে আনসুপারভাইজ লার্নিং এর ডেটা অবভিয়াসলি আনলেবেলড, হ্যাজ নো ফিডব্যাক মেকানিজম, রাইট? অ্যাসাইন প্রপার্টিজ টু গিভেন ডেটা টু ক্লাসিফাই। তাহলে এখানে যেহেতু আমরা রিগ্রেশন বা ক্লাসিফিকেশন করতে পারি না, কি ধরনের কাজ করতে পারি? উই ক্যান ক্লাস্টারিং এন্ড অ্যাসোসিয়েশন। সো উই ক্যান ক্লাস্টার ডেটা এন্ড অ্যাসোসিয়েশন। আজকে আমরা যে একটি ইম্পর্টেন্ট মেশিন লার্নিং অ্যালগরিদম করবো সেটা কিন্তু হচ্ছে কে মিনস ক্লাস্টার। ওকে, ক্লাস্টার ওয়ার্ডটার মিনিং কি? এনি আইডিয়া ক্লাস্টার ওয়ার্ডটার মিনিং কি? গ্রুপ করা। মিনিং অফ দ্য ওয়ার্ড ক্লাস্টার ইজ টু গ্রুপ। ফর এক্সাম্পল দেখো এখানে, এটা হচ্ছে সুপারভাইজ লার্নিং এ ফর এক্সাম্পল এক্স মানে হচ্ছে ক্যাট, আর আমাদের সার্কেলস গুলো হচ্ছে হলো ডগ, রাইট? সেটা যদি একটা লেভেল যেটা থাকে তাহলে এইভাবে তাদের রিপ্রেজেন্টেশন থাকবে। এখন আমি এদিক দিয়ে যদি একটা স্ট্রেট লাইন ড্র করে দেই, এই স্ট্রেট লাইনের বেসিসে কিন্তু আমি টেস্ট সেট থেকে ডিসিশন নিতে পারবো, একটা টেস্ট সেট ইমেজ থেকে ডিসিশন নিতে পারবো যে ওই নতুন ইমেজটা কি এই স্ট্রেট লাইনের এই পাশে পড়তেছে না এই পাশে পড়তেছে। যদি এই পাশে পড়ে তাহলে সেটা ক্যাট, যদি এই পাশে পড়ে তাহলে সেটা ডগ। কিন্তু দেখো, এই ডেটাটা যদি লেবেলড না থাকে তাহলে কি করতে হবে? আমরা একটা আনসুপারভাইজ লার্নিং এর অ্যালগোরিদম রান করতে পারি। ফর এক্সাম্পল কে মিনস ক্লাস্টারিং, সে কি করবে? সেই ডেটাগুলো থেকে এদেরকে গ্রুপ আউট করবে, এদেরকে এমন ভাবে ক্লাস্টার করবে যেন এখানে যত ধরনের ইমেজেস আছে তাদের ক্যারেক্টারিস্টিক্সে তারা এক জায়গায় থাকবে, এখানে যত ধরনের ইমেজেস আছে তাদের ক্যারেক্টারিস্টিক্সে তারা আলাদা জায়গায় থাকবে। আর এই দুইটা তো অবভিয়াসলি সেম ক্লাসের না। যদি সেম ক্লাসের থাকতো তাহলে তো তারা একসাথেই থাকতো। এখন এখানে যদি আমরা লিনিয়ার রিগ্রেশন ড্র করি তাহলে কিন্তু কি হবে, স্ট্রেট লাইন ড্র করে তাহলে কিন্তু আমরা এই ক্লাস্টার ডেটা থেকে ইজিলি ডিসিশন নিতে পারবো যে এটা কি ক্যাট না এটা কি ডগ। বুঝা যাচ্ছে? বুঝা যাচ্ছে, রাইট? স্যার, লিনিয়ার রিগ্রেশন আর লজিক্যাল রিগ্রেশনটা কি একটু বুঝাইতে হবে? আচ্ছা, আমরা তাহলে একটা কাজ করি যে আমরা এভাবে আপাতত চিন্তা করি যে আমি যদি এখানে শুধু একটা স্ট্রেট লাইন ড্র করি, ঠিক আছে? এখানে স্যার যদি একটা স্ট্রেট লাইন ড্র করি এটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন। ওয়াই লিনিয়ার? কারণ এই সেপারেশন বাউন্ডারিটা একটা সলিড স্ট্রেট লাইন, কিন্তু এখানে কিন্তু যদি নন লিনিয়ার ডেটা চলে আসে তখন কি করবা? নন লিনিয়ার ডেটা মানে কি? ধরে নাও এই এক্সটা এখানে না থাকে এখানেও আছে, এই জিরোটা এখানে না থাকে এখানেও আছে, মানে এত সুন্দরভাবে তাদের রিপ্রেজেন্টেশনটা নাই, থাকে না রিয়েল ওয়ার্ল্ড ডেটা অনেক কম্বাইন্ড হয়ে থাকে, বা তারপরে স্ক্যাটার্ড থাকলে। স্ক্যাটার থাকে, তখন আমরা কি করতে পারি? তখন আমরা এরকম একটা তখন আমরা এরকম একটা ডিসিশন না নিয়ে এরকম একটা ডিসিশন নিতে পারি, রাইট? সো আমাদের এই ডিসিশন বাউন্ডারিটা যদি এরকম নন লিনিয়ার হয়ে থাকে তাহলে দেখো, যদি এরকম স্ক্যাটার্ড থাকে তাহলে কিন্তু ডিসিশন নিতে ইজি হবে, রাইট? ইয়েস অর নো? দিস ইজ জি লজিস্টিক স্যার। রিগ্রেশন, দিস ইজ লজিস্টিক রিগ্রেশন।
বেসিক্যালি ডিসিশন বাউন্ডারিটা চেঞ্জের মধ্যে এই দুইটা ডিফারেন্স, আর কিছু না। ইয়েস, দ্য ক্লাস ইজ বিং রেকর্ডেড, বাট অ্যাটেন্ডেন্স ইজ ম্যান্ডেটরি। ওকে, আচ্ছা, মুভিং অন। তো আমরা একটু কে মিনস ক্লাস্টারিংটা স্টার্ট করি। তার আগে দেখো আমাদের এখানে যে ডেটা সেটটা দেয়া আছে, যে ডেটা সেটে যাই, ডেটা সেটটাকে আমি যদি খুব শর্টে ব্রিফ করি, দ্য ডেটা সেট হ্যাজ থ্রি কলামস: আইডি, আওয়ার স্টাডিড পার ডে, আওয়ার স্লিপ পার ডে। এটা আসলে কি, ধরে নাও এখানে অনেকগুলো স্টুডেন্টের ডেটা নেওয়া হয়েছে, সেখানে তাদের কাছ থেকে অ্যাজ আ ফর্মে ফিডব্যাক নেওয়া হয়েছে তারা কত ঘন্টা পড়াশোনা করে আর কত ঘন্টা ঘুমায়, রাইট? তো সেটা নিয়ে হচ্ছে এই ডেটাটাকে ক্রিয়েট করা হয়েছে। সো দেয়ার আর অ্যারাউন্ড 50 স্যাম্পল স্পেসেস, রাইট? সো দেয়ার আর 50 ইন্ডিভিজুয়ালস যাদের ডেটা কালেক্ট করা হয়েছে। অ্যান্ড অবভিয়াসলি ইউ শুড নো মাই প্রিভিয়াস ক্লাস হাউ টু প্রিপ্রসেস আ ডেটা। আমরা প্যান্ডাস লাইব্রেরি ইউজ করে কি কি করতে পারি? আমরা প্যান্ডাস লাইব্রেরি ইউজ করে আইডেন্টিফাই করতে পারি কলামস গুলো কি কি আছে, রাইট? আমরা এভাবে একটা শর্ট ওভারভিউ নিতে পারি যে আচ্ছা, if we use the head function and set a parameter of 5, তাহলে প্রথম 5টা স্যাম্পল স্পেসের আমাদের কিন্তু ডেটা শো করবে। আর আমরা যদি এই ডেটাটাকে একটু ভিজুয়ালাইজ করতে চাই, তাহলে দেখো আমরা এভাবে কিন্তু ভিজুয়ালাইজ করতে পারি ইউজিং দা প্যান্ডাস লাইব্রেরি, রাইট? ম্যাটপ্লটলি এখানে কি করতে পারতেছি, দ্য স্টুডেন্টস, দ্য প্লট অফ স্টুডেন্টস স্লিপ আওয়ার অ্যান্ড দ্য আওয়ার্স দে স্টাডি ইন আ ডে। এই পার্টিকুলার কলামে কি দেয়া আছে? This has the hours studied per day values and this is the hours slept per day values. Right? আচ্ছা। তো এখানে আবার ডেটা সেটটাকে প্রোভাইড করা হয়েছে। আচ্ছা, আমরা একটা কাজ করব। আমরা যেটা করতে চাই যে দেখো একটা জিনিস, এই যে আমরা যখন এই গিভেন ডেটাটাকে প্লট করলাম, আমরা এটাকে এক্স আর ওয়াই অ্যাক্সিস ইউজ করে তো প্লট করতেই পারি, রাইট? প্লট করতে পারি না? প্লট করার পরে কিন্তু আমাদের এরকম একটা রিপ্রেজেন্টেশন আছে, রাইট? এই রিপ্রেজেন্টেশন থেকে কি আমরা কোন ধরনের গ্রুপিং করতে পারি? কি মনে হয় তোমাদের? মানে আমরা অ্যালগরিদমে ডাইভ করার আগে ডেটাকে একটু রিড করার ট্রাই, ইন্টারপ্রেট করার ট্রাই। ওরা যেভাবে স্ক্যাটার্ড ওয়েতে আছে, এটা দিয়ে কি কোনো কিছু ইন্টারপ্রেট করা যায়? নর্মাল একটা গ্লিমস মনে হচ্ছে যে তিনটা গ্রুপ হয়তো করা যেতে পারে। 3টা গ্রুপ করা যেতে পারে, রাইট? ইউ আর অন বুঝছো? পয়েন্ট। 3টা গ্রুপ করা যেতে পারে। তো আমরা আর একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করি, কারণ এই যে আমরা ডেটা সায়েন্সের ডোমেইনে কাজ করব ফিউচারে, কারেন্টলি আমাদের একটু ইন্টারপ্রেট করা উচিত ডেটা। দেখো একটা জিনিস, এখানে কাদেরকে রিপ্রেজেন্ট করতেছে? যারা হচ্ছে পড়াশোনা করতেছে একদিন। দেখো অনেকেই আছে 10 ঘন্টার বেশিও পড়তেছে, অনেকে 10 ঘন্টার কাছাকাছি পড়তেছে, আচ্ছা অনেকে 8 ঘন্টার বেশি পড়তেছে। যারা এতগুলো পড়াশোনা করে তারা তো অবশ্যই অনেক হচ্ছে স্টাডি অ্যাজ স্টুডেন্ট, যাদেরকে অনেকে লেবেল করে অ্যাজ নার্ডস, রাইট? আর তারা ঘুমাচ্ছে শুধু 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা এর মধ্যে। So we can label them as nerds. আচ্ছা, আমরা যদি আবার এদিকে চলে আসি, এই ইন্ডিভিজুয়ালরা 0 থেকে 4 আওয়ার স্টাডি করে পার ডে, রাইট? স্টিল আ লট। আমি বললাম 0 থেকে 4 আওয়ার স্টাডি করা অনেক, বাট লেটস সে আচ্ছা ওরা এতটুকু স্টাডি করে কিন্তু দেখো ঘুমায় অনেক, 8 to 9 আওয়ার্স। আমরা এদেরকে কিভাবে ইন্টারপ্রেট করতে পারি? উই ক্যান ইন্টারপ্রেট দেম অ্যাজ দে আর স্টুডেন্টস, যারা হয়তো বা এক্সটার্নাল ওয়ার্ক, এক্সটার্নাল কারিকুলার অ্যাক্টিভিটিস অনেক করে, শুধু স্টাডি তাদের মেইন প্রায়োরিটি না, রাইট? এদেরকে আমরা কিন্তু এভাবে ডিফাইন করতে পারি। আচ্ছা, এখানে আরো কিছু স্টুডেন্ট আমরা দেখতে পারতেছি, একটা গ্রুপ দেখতে পারতেছি যেখানে তারা 6 আওয়ার স্টাডি করে আর 5 to 6 আওয়ার স্লিপ নেয়, রাইট? এদেরকে আমরা কি বলতে পারি? এদেরকে আমরা ইন্টারপ্রেট করে বলতে পারি যে তারা কি করতেছে, তারা কিন্তু একটা ব্যালেন্স লাইফ লিড, দে আর অলসো স্টাডিং and having proper sleep every day, right? Okay. তাহলে দেখো এই যে আমরা একটা গ্রুপিং করলাম, এই যে গ্রুপিংটা আমরা করলাম, এগুলো কিন্তু অনেকগুলো প্যারামিটারস কনসিডার করে, right? অনেকগুলো প্যারামিটার, সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করব কোথায়? ইমপ্লিমেন্ট করবো ইউজিং দ্য কে মিনস ক্লাস্টারিং। So what is K-means clustering? K-means clustering is an unsupervised machine learning algorithm that groups data into K clusters.
So K is a number of clusters, তার মানে কি n number of groups by assigning each point to the nearest cluster center. So দেখো এটা যদি একটা আমাদের ক্লাস্টার হয়, this particular cluster will have a cluster center. We'll call it the centroid. Okay. And updating the centroids until they stabilize. এখন এরকম একটা গ্রুপের সেন্টার যে এটাই হবে সেটা আমরা কিভাবে ডিফাইন করবো? অবভিয়াসলি কিছু ম্যাথমেটিক্স ইমপ্লিমেন্ট করে বের করতে হবে, রাইট? এখন যতক্ষণ পর্যন্ত আমরা এটা সেন্টার না পাই, এটাও তো সেন্টার হতে পারে। যতক্ষণ পর্যন্ত না আমরা সেন্টারটা পাবো ততক্ষণ পর্যন্ত আমরা কি করতে থাকবো? আপডেট করতে থাকবো সেন্ট্রয়েড, রাইট? So এখানে একটা এক্সাম্পল দিছে, we consider a data set with two features. There are no labels to identify enough to develop the data looks like this. This is the initial representation of the data with two features only. Now consider the k value of the KMC is 2. তার মানে কি, k means clustering এর আমরা শুরুতে ধরে নিতে চাচ্ছি যে k এর ভ্যালু হচ্ছে 2. That means what? There will be only two groups, right? Meaning we are trying to assign data into two separate clusters. তো দেখো ইনিশিয়ালি র্যান্ডমলি যে কোনো দুইটা পয়েন্টকে সিলেক্ট করা হয়েছে, যে কোনো দুইটা পয়েন্টকে সিলেক্ট করা হয়েছে, সেই দুইটা পয়েন্টকে আমরা কি করে দিচ্ছি? We are assigning them as the initial centroids, রাইট? আমাদের কিন্তু টাস্ক কি হবে? আমাদের টাস্ক হবে একদম দুইটা ক্লাস্টারের সেন্টারকে ফিগার আউট করা। So this is our first task. Okay. Then what we can do? Then we can specify the region and the boundary for each cluster. Okay, so this is the cluster area 1 and this is the cluster 2 area. আচ্ছা, এই দুইটা সেন্ট্রয়েডের মধ্যে যেটা আমাদের মিড ভ্যালু সেটা দিয়ে কিন্তু আমরা বের করতে পারতেছি। So আমরা এইভাবে তাদেরকে ডিভাইড করে নিচ্ছি। ওকে, এখন এখানে একটা কোশ্চেন আসতে পারে যে আচ্ছা আমরা এটাকে কিভাবে ডিভাইড করতেছি? এটাকে কিন্তু আমরা অবভিয়াসলি পারপেন্ডিকুলারলি ডিভাইড করতেছি, রাইট? So the straight line and the midpoint. Okay. আচ্ছা, এখন একটা জিনিস দেখো, কখন আমরা ডেটা পয়েন্টস গুলোকে সিলেক্ট করবো? দ্যাট মিনস হোয়াট? এই যে সেন্ট্রয়েড গুলো আমরা সিলেক্ট করলাম, এখান থেকে যে ভ্যালুস গুলোকে নিচ্ছি, এই ভ্যালুস গুলো ফর এক্সাম্পল এই পার্টিকুলার ভ্যালুটা ক্লাস্টার ওয়ানে থাকবে নাকি ক্লাস্টার টু তে থাকবে, এটা আমরা কিভাবে ডিফাইন করবো? এটা তো ইম্পর্টেন্ট, রাইট? আমরা তো অনেক ডেটা স্ক্যাটার থাকতে পারে, তাদেরকে আসলে আমরা কিভাবে ডিফাইন করবো? So obviously we'll use the mathematical process. That means we will calculate the distance between the initial centroids from this current point. So দেখো এখান থেকে ওর যদি একটা ডিস্টেন্স ক্যালকুলেট করি, এখান থেকে ওর যদি একটা ডিস্টেন্স ক্যালকুলেট করি, যেই ডিস্টেন্সটা ছোট হবে, কম হবে, আমরা সেদিকেই সেই ক্লাস্টারে কিন্তু এই পয়েন্টটাকে অ্যাসাইন করে দেব। সো এখানে দেখো এটাই বলছে যে since d1 less than d2, this particular data point is assigned to the centroid 1 or this particular cluster 1. ওকে, এতটুকু বুঝতে পারছি? আমরা এখন একটা খুব সিম্পল একটা এক্সাম্পল দেখবো কে মিনস ক্লাস্টারকে বোঝার জন্য, কিন্তু এতটুকু কি বোঝা যাচ্ছে? জি স্যার। রাইট, রাইট। এতটুকু যদি বোঝা যায় দেখো, তাহলে এখানে একই কাজ করছে। তাহলে আমরা এই যে দুইটা সেন্ট্রয়েড কিন্তু র্যান্ডমলি প্রথমে সিলেক্ট করছি, র্যান্ডমলি সিলেক্ট করার পরে আমরা এই পয়েন্ট থেকে সবগুলো পয়েন্টের ডিস্টেন্স ক্যালকুলেট করতেছি আর দেখতেছি যে আচ্ছা এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে ডিস্টেন্স আছে, for example this particular point, now we'll calculate the distance from centroid 1 to centroid 2. কি মনে হয় ওর ডিস্টেন্স কার কাছে বেশি, সেন্ট্রয়েড 1 এর না সেন্ট্রয়েড 2 এর? সেন্ট্রয়েড 1 এর, রাইট? সেন্ট্রয়েড 1 থেকে ওর ডিস্টেন্সটা কি কম না? এখন ডিস্টেন্স আমরা কিভাবে বের করতে পারি? We can use the Euclidean distance approach, right? ওকে, আচ্ছা যদি বের করতে পারি তাহলে ওকে আমরা কার সাথে গ্রুপ করব? কারণ এভাবে চিন্তা করো, তো এট দি এন্ড অফ দ্য ডে মেশিন লার্নিং মডেলস গুলো বা প্রসেসর কিন্তু শুধু নিউমেরিক্যাল ভ্যালুস প্রসেস করতে পারে, ওর কাছে কিন্তু এরকম সুন্দর ভিজুয়ালাইজেশন অ্যাপ্রোচ নাই, রাইট? তো কিভাবে ভিজুয়ালাইজ করবে? ও নিউমেরিক্যাল ডেটাকে ম্যাথমেটিক্স ইউজ করেই তো ভিজুয়ালাইজ করবে, রাইট? আমরা এটা এভাবে সুন্দর করে ভিজুয়ালাইজ করতে পারতেছি দেখে আমি বলতে পারতেছি যে আচ্ছা
এই পয়েন্টটা তো এখানেই থাকবে, রাইট? আচ্ছা, আমরা এটাতে আসার আগে আমরা একটা কুইক এক্সাম্পল দেখে আসি। Okay, let's see a quick example. So let's say we have a data set. So we have a data set that has point A, B, C, D, E, and F. And these are the coordinate values of X and Y. Okay, these are the coordinate values of X and Y. Right? তো মানে কি এখানে কিছু ভ্যালুস দেয়া আছে, কিছু পয়েন্ট দেয়া আছে একটা পার্টিকুলার গ্রাফ যদি আমরা বের করতে চাই, রাইট? এরকম যদি আমাদের স্ক্যাটার থাকে, এখানে 6টা পয়েন্ট দেয়া আছে। এখন আমাদেরকে কি করতে হবে? এদেরকে গ্রুপ করতে হবে, রাইট? এখন গ্রুপ করব। এখানে গ্রুপ করার জন্য আমাদের কে এর ভ্যালু তো আহ, শুরুতে ধরে নেই যে কে এর ভ্যালু আমি বলেই দিব, ঠিক আছে? কারণ কে এর ভ্যালু কত হবে এটাও বের করার জন্য অ্যালগরিদম আছে। আচ্ছা, এটা একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এটা কি তোমাদের কারো মাথায় আসতেছে যে কে এর ভ্যালুটা বের করা কেন ইম্পর্টেন্ট? ফর এক্সাম্পল, এখানে শুধু দুইটা গ্রুপ করা হয়েছে, রাইট? এখানে শুধু দুইটা গ্রুপ করা হয়েছে। কেন দুইটা গ্রুপ করা হয়েছে? কারণ আমরা শুরুতে ডিফাইন করে দিয়েছি যে কে এর ভ্যালু হবে 2। সো কে এর ভ্যালু 2 এর জন্য সেন্ট্রয়েড 1 একটা সিলেক্ট করা হয়েছে, সেন্ট্রয়েড 2 একটা সিলেক্ট করা হয়েছে। কিন্তু দেখো তো, একেও কি একটা গ্রুপ করা যায় না? একেও একটা গ্রুপ করা যায়, একে একটা গ্রুপ করা যায়, একেও একটা গ্রুপ করা যায়। 4টা গ্রুপ কি করা যায় না? কি মনে হয়? জি স্যার, করা যাবে। করা যাবে, রাইট? সো দিস, আমরা তো আরো আরো প্রিসাইজ অ্যান্সার পাইতে পারি, তা আমরা করতেছি না কেন? এইটার অ্যান্সার আমরা পাবো এলবো মেথড যখন একটু করে দেখব। Okay? তো আমরা ধরে নিই আমাদের যে এক্সাম্পল, এখানে আমাদের কে এর ভ্যালু 2 আমি ইনিশিয়ালাইজ করে দিচ্ছি। দ্য ভ্যালু অফ কে ইজ 2। তাহলে আমাদের অ্যালগরিদম কিভাবে কাজ করবে? হোয়াট উইল বি দ্য ফার্স্ট স্টেপ? দ্য ফার্স্ট স্টেপ উইল বি দ্য ইনিশিয়ালাইজেশন প্রসেস। ইনিশিয়ালাইজ কাকে করব? ইনিশিয়ালাইজ আসলে করব যে এই যে দুইটা সেন্ট্রয়েড, এই দুইটা সেন্ট্রয়েড আমাদেরকে সিলেক্ট করতে হবে। আর আমরা সিলেক্ট কিভাবে করব? আমরা সিলেক্ট র্যান্ডমলি করতে পারি, রাইট? আমরা র্যান্ডমলি সিলেক্ট করতে পারি। তার মানে এখান থেকে আমাকে দুইটা পয়েন্ট সিলেক্ট করে নিই। কেন? এই দুইটা পয়েন্ট হবে আমাদের সেন্ট্রয়েড। ইয়া সৌমেন। এর ভ্যালুটা পাওয়ার জন্য প্রশ্ন থেকে প্রশ্ন স্যার, এটা বুঝতে পারিনি, মানে জায়গাটা শুনতে পারবেন। সৌমেন বোঝা যাচ্ছে না। এর ভ্যালু যে বলতেন না, এর ভ্যালুটা ডিটারমাইন করার ওই পোর্শনটা স্যার মানে শুনতে পারেন। আচ্ছা, কি এই পোর্শনটা শুনতে পারোনি, তাই তো? আচ্ছা, এইটার মানেটা কি? আসলে কে ক্লাস্টার্স মানে হচ্ছে এইখানে আমাদের ডেটাগুলো যে স্প্রেড আউট হয়ে আছে এদেরকে আমাদের গ্রুপ করতে হবে, রাইট? একটা অ্যালগোরিদম যদি তুমি গ্রুপ করার অ্যালগোরিদম রান করো, ওকে বলে দিতে হবে না যে কতগুলো গ্রুপ করবে, তাই না? আচ্ছা, এখানে আমরা বলে দিচ্ছি যে কে এর ভ্যালু 2, তার মানে কি শুধু দুইটা গ্রুপ করলেই হবে। এখন একটা জিনিস যেটা এখানে কোশ্চেন করছিলাম, দুইটা গ্রুপ কেন? গ্রুপ তো আরো বেশিও হইতে পারে। এখানেও গ্রুপ হইতে পারে, এখানেও একটা গ্রুপ হতে পারে, এটা একটা গ্রুপ হতে পারে, এটা একটা গ্রুপ হতে পারে। এইটার এই কোশ্চেনের অ্যান্সার পাবো আমরা যখন এই যে এলবো মেথডটাকে স্টাডি করবো একটু পর। হ্যাঁ, আমরা চাইলে আরো বেশি গ্রুপ করতে পারি, কিন্তু দেখো গ্রুপ যদি খুব বেশি করো তাহলে কিন্তু সিঙ্গুলার পয়েন্টে চলে যেতে পারে, রাইট? মানে এরকমও তো ইস্যুস দিতে পারে। আচ্ছা, তো আমরা এখানে চলে আসি। তো আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে র্যান্ডমলি আমরা হচ্ছে দুইটা সেন্ট্রয়েড কে সিলেক্ট করে নিই। সি1 ইজ সেন্ট্রয়েড 1, সি2 ইজ সেন্ট্রয়েড 2। সেন্ট্রয়েড, সেন্ট্রয়েডটা কি হবে? একটা পার্টিকুলার ক্লাস্টারের সেন্টার হবে। আচ্ছা, এখানে দেখো, এখানে আমরা ধরো সিলেক্ট করতেছি প্রথম ক্লাস্টারটা হচ্ছে এ, which has the coordinate value of 1 and 2। আর আরেকটা আমরা ধরে নেই ডি, which has the coordinate value of 10 and 2, রাইট? আচ্ছা, এখন আমাদের স্টেপ 2 তে কি করতে হবে জানো? আমাদের স্টেপ 2 তে এই সেন্ট্রয়েডকে এই ডিসটেন্স গুলো দিয়ে, সরি এই পয়েন্ট গুলো দিয়ে তার ডিসটেন্সটা বের করতে হবে। তার মানে আমি যদি এভাবে বলি, ফর এক্সাম্পল দিস ইজ দ্য এ ভ্যালু which is also the centroid and this is the B point. Now এই দুইটা পয়েন্টের মধ্যে ডিসটেন্স কত? And let's say this is the point D, right?
এটা হচ্ছে C2, এটা হচ্ছে C1। এখন আমার টাস্ক হচ্ছে এই যে বি পয়েন্টটা, ওকে আমি কোন গ্রুপে ফেলবো? এই এর গ্রুপে ফেলবো নাকি এই বির গ্রুপে ফেলবো, ডির গ্রুপে ফেলবো? এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। এটা কিভাবে বের করতে পারি? এই দুইটা পয়েন্টের যদি ডিস্টেন্স বের করি, এখান থেকে এটা একটা আবার এখান থেকে এটা আরেকটা, এই দুইটা ডিস্টেন্সের মধ্যে যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে ফর এ, তাহলে একে আমরা এর গ্রুপে এই ক্লাস্টারে ফেলে দেব। বুঝতে পারছি? আর যদি না করে, যদি এটা স্যাটিসফাই না করলে এর মানে কি, D2 ইজ লেস দেন D1, তাহলে আমরা তাকে ফেলাই দিব এই পার্টিকুলার ক্লাস্টারে, তাকে আমরা ফেলাই দিব। বুঝতে পারছি? তাহলে স্টেপ টু তে আমরা কি করব? স্টেপ টু তে আমরা হচ্ছে অ্যাসাইন পয়েন্টস টু ক্লোজেস সেন্ট্রয়েড। তো একটা জিনিস দেখো, তোমাদের যেহেতু থিওরিতে এটা কভার করা হবে না, সেজন্য এত ডিটেলস আমি এখানে দেখাই দিচ্ছি। ঠিক আছে? কারণ তোমরা কিন্তু এখান থেকে এই অ্যালগোরিদম গুলো ইউজ করে অনেক ধরনের রিসার্চ প্রোগ্রাম বা সফটওয়্যার ক্রিয়েট করতে পারো। অবভিয়াসলি মডেল বের করে তার, এই জন্য একটু ইন ডিটেলসে দেখানো হচ্ছে। এটা আমরা কিভাবে করতে পারি? লেটস সে ফর দ্য পয়েন্ট এ, এখন এ থেকে C1 এর ডিস্টেন্স কত আর C2 এর ডিস্টেন্স কত? তাহলে C1টা কে, C1টা তো সেম পয়েন্ট। এদের এখন তুমি যদি ইউক্লিডিয়ান ডিস্টেন্স ফলো করে ক্রিয়েট করো, হোয়াট ইজ দ্য ইকুয়েশন ফর ইউক্লিডিয়ান ডিস্টেন্স? x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, রাইট? এখানে x1 আর x2 কে, এখানে আমাদের যে গোল পজিশন, লেটস সে দিস ইজ আওয়ার গোল পজিশন, কনসিডার দেম অ্যাজ the x2 and y2, রাইট? আর আমাদের যেই সেন্ট্রয়েড পজিশন গুলো, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের x1 and x1 and y1। তাহলে আমাকে বলো এ থেকে এই এর ডিস্টেন্স কত? আমি যদি এখানে এই ইকুয়েশনটা প্লট করি, ডিস্টেন্সটা কি জিরো না? কি মনে হয়? Yes, sir. আচ্ছা, তাহলে আমাকে C2 এর ডিস্টেন্সটা বের করে বলো। তাহলে C2 তে আমি যদি এখন ভ্যালুস পুট করি, x2 এর ভ্যালু কত? x2 এর ভ্যালু হচ্ছে 1। x1 এর ভ্যালু কত? x1 এর ভ্যালু হচ্ছে আমাদের 10, রাইট? x1 এর ভ্যালু কত? x1 এর ভ্যালু আমাদের 10। ঠিক আছে? 1 মাইনাস 10, সো হোয়াট ইজ দ্য স্কোয়ার ভ্যালু? আর এখানে আমাদের হচ্ছে 2 minus 2 square, so we get what? We get 9 square। আচ্ছা, এখানে একটা জিনিস ভুল হয়েছে, এটা এইদিকে হবে। সো ইট আচ্ছা, সেম রেজাল্টই তো আসবে। ইট উইল বি হোয়াট? ইট উইল বি 10 minus 1 square, so ultimately we get what? We get the result of 9, right? এখন আমাকে বলো সেন্ট্রয়েড 1 আর সেন্ট্রয়েড 2 থেকে এ পয়েন্টের মধ্যে কাছাকাছি কে আছে? which distance is the lowest? C1. C1, রাইট? তাহলে একে আমরা কোন গ্রুপের মধ্যে ফেলবো? একে আমরা সেন্ট্রয়েড 1 এর গ্রুপের মধ্যে ফেলবো। তাহলে আমরা আরেকটা ভ্যালু নিই, লেটস সে ই। ঠিক আছে? তে হচ্ছে আমাদের পয়েন্টস কি আছে? 10 and 4। এখন C1 এর জন্য ডিস্টেন্স বের করো আর C2 এর জন্য ডিস্টেন্স বের করো। বের করে আমাকে বলো C1 এর ভ্যালু কত আসে আর C2 এর ভ্যালু কত আসে। ইউ হ্যাভ 1 মিনিট। আমি র্যান্ডমলি আস্ক করবো, তো সবাইকে করতে হবে। জান্নাতুল নাইম Yes, sir. বলেন ম্যাম, C1 এর ভ্যালু কত আসবে?
জান্নাতুল নাইম, 9 square 9 square, then plus 0. plus 0, 0 or 2. That means what? So 10 minus 1, right? 10 minus 1, 9 square, you are correct. And then Yes. 4 minus 2, so we get 2 square, right? Yes, of course. Okay, 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 okay. বিশাল পল, C2 এর ভ্যালু কত হবে? বিশাল পল, বিশাল পল, Yes, sir. C2 এর ভ্যালু কত হবে? তাহলে দেখো C2 হচ্ছে আমাদের So 10 square, 10 স্কয়ার। So 10 minus 10 will be 10 আর 0 আচ্ছা হ্যাঁ স্যার so it will be 0, 0 right? 0 0 square plus plus 4 minus 2 4 minus 2, so that equals to 2 square, right? So ultimately we get what? This is equals to what? This is equals to a larger value compared to this one, right? So this will be equals to 2. আর এই ভ্যালুটা obviously আমাদের 2 এর চেয়ে বড়ই তো হবে, তাই না? রেজাল্ট যেটাই আসে। স্যার ইয়েস, C2 এর ভ্যালুটাকে আরেকবার বুঝাবেন কিভাবে? C2 এর ভ্যালুটা দেখো, C2 এর ভ্যালু, C2 আসলে কে? C2 হচ্ছে আমরা যে ইনিশিয়াল একটা সেন্ট্রয়েড ধরে নিছিলাম, রাইট? হ্যাঁ হ্যাঁ আচ্ছা যেহেতু k এর ভ্যালু 2, তার মানে কি একটা C1 একটা C, যদি k এর ভ্যালু 3 হতো তাহলে এই আরেকটা ক্ষেত্রে কি সেন্ট্রয়েড। আপনি হচ্ছে C এর সাথে মাইনাস করলেন C2 টা C এর সাথে মাইনাস করলেন ইয়েস, 10 স্কয়ার প্লাস 2 স্কয়ার আসে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে দেখো, তার মানে এটা হচ্ছে x2 y2, এটা হচ্ছে x1 x1 y1। এবার বুঝা গেছে? তাহলে একটা জি জিনিস দেখো, আমরা যেটা যদি সাম আপ করি, এত ক্যালকুলেশন বাদ দিয়ে আমাদের অ্যালগোরিদমটাকে বুঝতে হবে, সাম আপ করি যে এই কোঅর্ডিনেট পয়েন্টটা কিন্তু এই কোঅর্ডিনেট পয়েন্টের কাছে, কেন? ডিসটেন্সটা কম, এই ডিসটেন্সটা বেশি। তাহলে ই কে আমরা কার সাথে গ্রুপ করব? আমরা সেন্ট্রয়েড 2 এর যে ক্লাস্টার আছে তার সাথে গ্রুপ। এটা কি বুঝা গেছে? জি সবাই বুঝতে পারছে এতটুকু? yes sir আচ্ছা, যদি বুঝতে পারি তাহলে আমরা পরেরটা মুভ অন করতে পারি। তাহলে দেখো, এভাবে কিন্তু আমার এটা হচ্ছে, একটা জিনিস বলি যে এখানে কিন্তু আমাদের স্টেপ শেষ না। কারণ এখানে আমরা যখন অ্যাসাইন করলাম, অ্যাসাইন করার পরে আরো কিছু আইটারেশন হবে। সেই আইটারেশনে কি হবে? এই যে সেন্ট্রয়েডের ভ্যালুগুলো আছে, এই যে সেন্ট্রয়েডের ভ্যালুগুলো আছে, এরা আবার আপডেট হবে। কেন? আমরা তো র্যান্ডমলি সিলেক্ট করছিলাম। এখানে আমাদের স্যাম্পল সাইজ কম দেখে এটা মিলে গেছে, এক আইটারেশনে দেখবা যে রেজাল্ট চলে আসবে। কিন্তু স্যাম্পল সাইজ যখন 10,000 হয়ে যাবে বা 1 মিলিয়ন হয়ে যাবে, তখন কি হবে? সেই জন্যে স্টেপ থ্রিতে যাই কি হবে? স্টেপ থ্রিতে গিয়ে আমরা মিন বের করব। মিন কার কার বের করব? যতগুলো গ্রুপ করলাম তাদের এক্স কোঅর্ডিনেটের মিন বের করব। তারপরে যতগুলো গ্রুপ আমরা এই পার্টিকুলার গ্রুপদের জন্য করলাম, তাদের জন্য আবার কি করব? তাদের আবার এক্স আর ওয়াই ভ্যালুজ এর মিন বের করব। মিন বের করার পরে আমরা কি পেয়ে যাব? আমরা কি মিড পয়েন্টটা পেয়ে যাব না? তার মানে কি আমরা কিন্তু একটা ক্লাস্টারের সেন্টার পেয়ে যাব, রাইট? তখন সেই ক্লাস্টারের ভ্যালুটা আপডেট হয়ে যাবে। ওকে, সো দিস ইজ দা, স্যার ইয়েস। এই ক্ষেত্রে যদি এমন একটা পয়েন্ট আসে যেটা আমার C1 C2 দুই ক্ষেত্রেই সমান ডিসটেন্স দূরে ওইটা কোনটার ক্ষেত্রে গ্রুপিং হবে তখন তাহলে এরকম অবশ্যই হইতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব? তার মানে কি দেখো, আমরা কিন্তু এখানে যদি ইফ এলস কন্ডিশনের কথা চিন্তা করি, এই একটা কন্ডিশন দিয়ে আমরা কি করতেছিলাম? ডিফাইন, এটা যদি ট্রু হয় একটা হবে, যদি ট্রু না হয় আরেকটা হবে। এটা আর এটা যদি সমান হয়ে যায় তাহলে কি হবে? র্যান্ডমলি যে কোনো একটাতে দিয়ে দিব, কারণ ওর কিন্তু মিনিং সেম হচ্ছে, রাইট? কিন্তু এইরকম সিচুয়েশন অ্যারাইজ করার প্রবাবিলিটি কি কম না? ফর এক্সাম্পল, ক্যাট ভার্সেস ডগ ক্লাসিফিকেশন টাস্ক, এমন কি কোনো ইমেজ আসতে পারে যেটা দেখতে হুবাহু ক্যাটের মতো কিন্তু ইমেজটা আসলে ডগের?
So there will be obviously a variance that will be situated, right? আর in case ধরে নিলাম আসতেও পারে, তাহলে আমরা কি করব? If the distance of D1 and D2 is equal, তো আমরা randomly যেকোনো একটা গ্রুপে অ্যাসাইন করে দিতে পারি। or আমরা তাকে সেপারেট আউট করে দিতে পারি, রাইট? তো এটা যেহেতু শুধু k এর ভ্যালু 2 এরকম আসতে পারে। তো ধরে নাও k এর ভ্যালু 100 হয়ে গেছে। তার মানে কি? অনেক বড় একটা ডেটা সেটে আমরা 100 ডিফারেন্ট ফিচারস কে সেপারেট আউট করতেছি, রাইট? তখন কিন্তু এরকম হওয়ার প্রবাবিলিটি অনেক 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 অনেক, রাইট? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে একটু কোডিং এ চলে আসি। তো এখানে কোডিং ইমপ্লিমেন্টেশনটা দেয়া আছে। আমাকে একটা জিনিস বলো তো, মেশিন লার্নিং এর প্যারাডাইস কোথায়? The paradise of machine learning is in scikit-learn, right? সেটা তো তোমরা সবাই গো থ্রু করছো, জানো, দেখছো। স্যার আচ্ছা, so এখানে কিন্তু আমাদের যত ধরনের টাস্ক আছে, ক্লাসিফিকেশন হোক, রিগ্রেশন হোক, ক্লাস্টারিং হোক, তার সবগুলো অ্যালগোরিদম দেয়া আছে। আবার অ্যালগোরিদমের সাথে কোডিং ইমপ্লিমেন্টেশন কি সেটাও দেয়া আছে, রাইট? ইনক্লুডিং দ্য ম্যাথমেটিক্স, দ্য ফান্ডামেন্টাল, যা যা জানার দরকার। তার মানে আমাদের তো কারেন্টলি 1 to 2 ইয়ার্স এ আহ, এরকম প্রবলেম সলভিং অ্যাপ্রোচ চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়েছে কিভাবে? আমরা এখন এরকম সাইট ভিজিট করি না, আমরা ডিরেক্ট হচ্ছে চ্যাট জিপিটি, জেমিনাইতে যে প্রম্পট দিয়ে বের করার ট্রাই করি। ওরা কিন্তু আলটিমেটলি এখান থেকেই মানে এই এই জিনিসগুলোই ওখানে আউট দিচ্ছে। তোমরা যদি ইয়া করে দিও, ম্যাচ আউট করে দেখো, মানে কে মিনস দিয়ে যদি লেখো, এখানে যা লেখা আছে সেম জিনিসই ওরা কিন্তু আউট করে দিচ্ছে। আচ্ছা, দেখো এখানে এইখান থেকে আমাদের স্টার্টিং শুরু হচ্ছে। ইমপ্লিমেন্টিং দ্য কে মিনস ক্লাস্টারিং ইন দিস ডেটা ফ্রেম, চেঞ্জ দ্য প্যারামিটার ইনসাইড দ্য মডেল, ক্রিয়েশন টু এক্সপেরিমেন্ট উইথ দ্য রেজাল্ট। তো তোমরা এটা করতে পারো, রাইট? আমাদের এখানে টাস্ক কি? আমাদের এখানে টাস্ক হচ্ছে যে আমরা এই গিভেন ডেটা সেটে ক্লাস্টারিং ইমপ্লিমেন্ট করতে চাই, রাইট? সে ক্লাস্টারিংটা যে আমরা করব, প্রথম কথা হচ্ছে ক্লাস্টারের ভ্যালু কত হবে, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দ্য কে। তা আমরা শুরুতেই যখন গ্রাফটা দেখছিলাম এই পার্টিকুলার ডেটা সেটের, আমরা কিন্তু 3টা গ্রুপ ভিজুয়ালাইজ করতে পারতেছি। We can do that. We can set according to our data set interpretation that the cluster value will be equals to 3, right? আচ্ছা, এখন 3 হবে কিনা অন্য হবে সেটা আমরা পরে আরো বের করতে পারি, যে কেন 3 নিলাম। আমরা ধরে নিই দিস ইজ দ্য বেস্ট অ্যাপ্রোচ ফর দি ইনিশিয়াল কে মিনস ক্লাস্টারিং ডেটা ফ্রেম। ঠিক আছে, তো আমরা যদি এটাকে রান করি, এখন রান করতেছি কতগুলো ডেটার উপরে? রান করতেছি আমরা 10টা। আমরা 50 স্যাম্পল সাইজ থেকে 10 স্যাম্পল সাইজে রান করতেছি, ঠিক আছে? তাহলে দেখো আমাদের আউটপুট কি কি আসছে। প্রতিটা আইডির এগেইনস্টে তাদেরকে গ্রুপ করা হয়েছে। গ্রুপিংটা কিভাবে করছে? 0, 1 and 2, ঠিক আছে? তাহলে জিরো বেস ইন্ডেক্সিং ইউজ করে গ্রুপিং করছে। এখন কি আমরা এই গ্রুপিংটাকে, এই জিনিসটাকে প্লট করতে পারবো না? অবভিয়াসলি প্লট করতে পারবো। তাহলে আমরা যদি ম্যাটপ্লটলিব ইউজ করে, লাইব্রেরি ইউজ করে প্লট করি, আমরা এরকম একটা ডায়াগ্রাম, ঠিক আছে? ডায়াগ্রামে দেখো যে এই যে এটা হচ্ছে আমাদের সেন্ট্রয়েড 2, এটা হচ্ছে সেন্ট্রয়েড 1, এটা হচ্ছে সেন্ট্রয়েড 3। আমরা একটু কালার চেঞ্জ করে সুন্দর করে ভিজুয়ালাইজ করে দিচ্ছি। আমরা আরো আরো কি করতে পারি দেখ, আমরা কিন্তু এদের মধ্যে আরো লেবেল অ্যাসাইন করে দিতে পারি। তো একটা জিনিস দেখো, আমরা কিন্তু আনসুপারভাইজ লার্নিং অ্যাপ্লাই করে একটা ডেটা সেটকে সুপারভাইজ করতে পারি, রাইট? দেখো এদেরকে এখন লেবেল করে দিচ্ছি কিভাবে। সো যাদের ক্লাস্টার 1-এ আছে, the students are studying way more while having a little sleep, so ওদেরকে লেবেল করে দিছে as nerds. Cluster 0, they have a balanced life. These are the cluster 0, ঠিক আছে? They are having the balanced life and the label is balanced. And the cluster 2, they are chilling. They have used the phrase chilling, or they are doing other things other than just sleeping and studying. Label them as chillers. Okay, তাহলে দেখো we can do also what, we can also
count. So if we count this column label and use the value counts, we get that the chillers are amount of 23, balanced are 16 individual, and nard are 11 individuals. Okay. এটা গেল খুব সিম্পল একটা এক্সাম্পল। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার সবার? খুব বেশি টাফ লাগে না। Yes, sir. তাহলে দেখো আমরা যদি এখন কে মিনস ক্লাস্টারিং যদি বুঝে যাই, আমরা কিন্তু n নাম্বার অফ প্রবলেমস এ এটা ইমপ্লিমেন্ট করতে পারবো। ফর এক্সাম্পল দি আইরিস ডেটা সেট। আইরিস ডেটা সেট আমরা কোথায় থেকে ইম্পোর্ট করতেছি বলো তো? ফ্রম সাইকিট লার্ন, রাইট? তাহলে আমি যদি এখন আইরিস ডেটা সেট লিখে সার্চ দেই, কোথায় চলে যাবে? তো আমরা একটা সাইকিট লার্ন থেকেই কিন্তু একটা ডেটা সেটকে ইম্পোর্ট করে ইউজ করতে পারতেছি ইউজিং এপিআইস, রাইট? এই পার্টিকুলার ডেটা সেটের বৈশিষ্ট্য কি? হোয়াট আর দ্য ফিচার্স অফ দি ডেটা সেট? আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম, মনে নেই, সমস্যা নাই, বলি যে দিস পার্টিকুলার ডেটা সেট হ্যাজ 3 classes, right? This is class 1, class 2 and class 3. তিনটা ডিফারেন্ট ক্লাসের আমাদের ডেটা আছে। আচ্ছা, ফিচার্স গুলো কি কি আছে? ফিচার্স গুলো কি কি আছে? অনেকগুলো ফিচার্স আছে না, রাইট? উই হ্যাভ মেনি ফিচার্স। তো এখানে দেখো, এখানে সবগুলো ফিচার্স কে কনসিডার করে নাই, এখানে শুধু দুইটা ফিচারকে কনসিডার করছে, সিম্পল লেন এন্ড সিম্পল ওয়াই। ওকে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এখানে কিন্তু র্যান্ডম স্টেট ইকুয়ালস টু 42। তার মানে কি? তার মানে আমাদের যে সেন্ট্রয়েডটা হবে সেই সেন্ট্রয়েড গুলোর পয়েন্টস গুলোকে কিন্তু আমাদেরকে র্যান্ডমলি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, র্যান্ডমলি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে আমরা কি করব? তারপরে আমরা যদি সেম অ্যাপ্রোচে আবার কে মিনস ক্লাস্টারিং রান করি, কে মিনস ক্লাস্টারিং রান করে আমরা আবার ভ্যালুস গুলোকে প্লট করি using different color combinations, we get the result like this. So this is before clustering and this is after k-means clustering. তাহলে দেখো কি করলো, সেম সেম ডেটা পয়েন্টস, বাট ও কিন্তু গ্রুপিং করে ফেলতে পারলো যে এই পয়েন্টস গুলো সেন্ট্রয়েড 3 তে এক্সিস্ট করে, এই পয়েন্টস গুলো সেন্ট্রয়েড 1 এ, আর এই পয়েন্টস গুলো সেন্ট্রয়েড 2 তে, রাইট? বুঝতে পারছি? তাহলে একটা জিনিস দেখো, আমাদের যদি সেন্ট্রয়েড ভ্যালুটা প্রপারলি আপডেট না হয় তাহলে কিন্তু রেজাল্ট ভুল দিবে। কেন? এই যে কিছুক্ষণ আগে একটা অ্যান্সার করলো যে স্যার আমাদের ডিস্টেন্স যদি সেম হয়ে যায় দুইটা থেকে, রাইট, তাহলে তো এই পার্টিকুলার পয়েন্টটা সেন্ট্রয়েড 2 তেও থাকতে পারে আর সেন্ট্রয়েড 1 এও থাকতে পারে, তখন কি হবে? এটা যদি ফর এক্সাম্পল এই পার্টিকুলার পোর্শনে, ফর এক্সাম্পল এখানে সেন্ট্রয়েড যখন এই পয়েন্টটা ছিল তখন হয়তো আবার দুইটার মধ্যে ডিস্টেন্স সেম ছিল, এটারও সেন্ট্রয়েড যখন এখানে ছিল, রাইট? কিন্তু আমরা কিন্তু বলছি যে আমাদের স্টেপ 3 তে গিয়ে সেন্ট্রয়েডটা আপডেট হয়ে যায়, আপডেট হয়ে সে কিন্তু সবগুলো পয়েন্টের মিন বের করে যেটা সেন্টার পজিশন সেখানে চলে যায়, এখানে যেটা সেন্টার পজিশন সেখানে চলে যায়। তাহলে দেখো পাশাপাশি তারপরও কিন্তু ওরা ডিফারেন্ট ক্লাস্টারে এক্সিস্ট করছে। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা যদি দেখি অরিজিনাল ডিস্ট্রিবিউশনটা যদি দেখি about the 3 different classes of the iris data set, তাহলে দেখো আইরিসের কয়টা ছিল? 50, সরি, ক্লাস যেটা 0 তার 50 ভ্যালু, 50 ইন্ডিভিজুয়ালস ডেটা ছিল, ক্লাস 1 এর 50 ইন্ডিভিজুয়াল ডেটা ছিল, ক্লাস 2 এর 50 ইন্ডিভিজুয়াল ডেটা। এখন আমরা গ্রুপ করার পরে যদি কাউন্ট করি তাহলে কত পাচ্ছি? যে গ্রুপ 1 হ্যাজ 53, গ্রুপ 2 হ্যাজ 50 and গ্রুপ 0 হ্যাজ 47। সো এখানে অবভিয়াসলি প্রেডিকশনে একটু ভুল হয়েছে, কিন্তু দেখো অনেক কিন্তু কাছাকাছি রেজাল্ট চলে আসছে। তো in short, the result is not actually 100% correct, but the result is close to 90 to 99%, right? আচ্ছা, তো আমরা এখন চলে আসি আবার দি এলবো মেথড। ওকে, সো ফার্স্টে আমাকে বলো এলবো মেথড কেন দরকার? ফার্স্টে আমরা জানতে চাচ্ছি এলবো মেথড কেন দরকার। তো আমরা যদি কে মিনস ক্লাস্টারিং স্টাডি করে আসি এতক্ষণে, আমাদের কিন্তু মাথায় একটা কোশ্চেন থাকবে যে আসলে কে এর ভ্যালু যে আমি সেট করে দিচ্ছি, কে এর ভ্যালুটা আমি কিভাবে পাবো? এখানে তো ডেটা সেটটা খুবই ছোট or easy to maintain or handle, অনেক বড় একটা ডেটা সেট যেখানে অনেক ফিচার্স থাকতে পারে, অনেক গ্রুপস থাকতে পারে।
আমাদের তো মোস্ট এফিশিয়েন্ট অ্যাপ্রোচ দরকার গ্রুপিংটা বের করার জন্য, রাইট? যে আসলে কি এর ভ্যালু কত সেট করা উচিত, কতগুলো গ্রুপ ক্রিয়েট করা উচিত, ইয়েস অর নো, রাইট? Okay. So in an uncontrolled environment, working with real life data where the features are greater in dimensions and more complex to cluster into a group, understanding the appropriate number of cluster is important. So what we can use? We can use the elbow method. Steps গুলোকে at first calculate the mean distance of a member of the cluster and the centroid to measure how close each data point is to its cluster centroid. It's named as sum of squared errors, also called the inertial. Okay. আসলে আমি যদি সাম আপ করি, quickly sum up করি, that means what? That means elbow method helps to find optimal number of clusters. Okay. Optimal number of clusters. ওটা কিভাবে করতে পারে? ও যে অ্যাপ্রোচে করতে পারে সে অ্যাপ্রোচটা কি? That approach is what? That approach is the SAC or sum of squared errors. ওকে, ঠিক আছে? আর এটাকে ওরা কি বলতেছে? এটাকে ওরা আবার ইনার্শিয়া বলতেছে। তাহলে আমি যদি এখানে এসএসসি অ্যাপ্লাই করি তাহলে আমরা ইনার্শিয়া পাবো। আর আমরা কি করতে পারবো? আমরা কে এর ভ্যালু পাই। এটা আমরা আসলে কিভাবে পাইতে পারি বা এটার আসলে মিনিংটা কি? মিনিং হচ্ছে টোটাল স্কোয়ার ডিস্টেন্স between each point and its clusters centroid. আছে? তাহলে যদি সাম আপ করি এটাই হচ্ছে আমাদের এলবো মেথড। তাহলে আমরা চলে যাই এই পার্টিকুলার গ্রাফ। স্যার এটা আরেকবার রিপিট করা যাবে? চলে গেছিল। আচ্ছা, আমি আবার রিপিট করতেছি। তো দেখো আমাদের আসলে টাস্ক হচ্ছে কে এর ভ্যালু কত হবে এটা বের করা। কারণ যখন আমাদের ডেটা সেটটা একদম আনকন্ট্রোল এনভায়রনমেন্টে থাকবে, রিয়েল লাইফ ডেটা কনসিডার করবে, তাহলে এটা কিন্তু এত ইজি হবে না ক্লাস্টারিংটা করা। অনেক ওভারল্যাপিং থাকবে, রাইট? এখানে আমরা কি করতে পারি? এখানে আমরা যেটা করতে পারি, আমরা এখানে এলবো মেথড ইউজ করতে পারি। এলবো মেথড আসলে কিভাবে কাজ করে? এলবো মেথড একটা ম্যাথমেটিক্স অ্যাপ্লাই করে। ম্যাথমেটিক্সটা আসলে কি? সাম অফ স্কোয়ার এরর্স। ওকে, সাম অফ স্কোয়ার এরর্স, দ্যাটস। আমরা একটা জিনিস দেখি, আমাদের যে গিভেন ডেটা সেট ছিল, ঠিক আছে? আমাদের যে গিভেন ডেটা সেট ছিল অ্যাবাউট আওয়ার্স অফ স্লিপ পার ডে এন্ড আওয়ার্স স্টাডিড পার ডে, এখানে আমরা যদি এসএসসি ডট অ্যাপেন্ড, দ্যাট মিনস হোয়াট? এসএসসি আমরা কিভাবে ইউজ করতে পারতেছি? আমরা কেএম ডট ইনার্শিয়া যদি ইউজ করি, এই পার্টিকুলার লিস্টে আমাদের সবগুলো given data set, and let's say there are around 1 2 3 4 5 7 8 9 9 ভ্যালুস, 9টা ভ্যালুসের জন্য আমাদের কিছু ম্যাথমেটিক্যাল ভ্যালুস চলে আসবে। এখন একটা জিনিস দেখো, প্রথমের ভ্যালুটা আর পরের ভ্যালুটা ঠিক আছে বড়, কিন্তু ওদের কিন্তু ডিক্রিজিং ম্যানারটা কিন্তু অনেক বেশি, ফ্রম 536 টু 181, রাইট? আচ্ছা, 181 থেকে আবার 58, অনেক হাই একটা ডিক্রিজিং ম্যানার। আমি যদি এটাকে প্লট করি, তো আমি এরকম একটা গ্রাফ পাই। ওকে, আমি এরকম একটা গ্রাফ। So usually for a natural data set that are not biased in any way with the growing value of k, meaning as the number of cluster increases, the error rate decreases at a faster rate. Then it becomes stable. So it is compared with the term L. আমি যদি এটাকে সামারাইজ করি, এখানে কি বলছে? এখান থেকে স্টার্ট করার পরে, আমরা দেখতে পাচ্ছি কে এর ভ্যালু যখন বাড়তিছে, বাড়ার পর আমাদের রেজাল্টের মধ্যে কোনো ইমপ্রুভ নাই। রেজাল্টটা আমরা কিভাবে ইমপ্রুভ আসতেছে কি আসতেছে না, আমরা একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ইউজ করতেছি, দ্যাট ইজ দ্য সাম অফ স্কোয়ার এরর। তাহলে দেখো
এখান থেকে কিন্তু আমরা যখন বাড়তেছে আমরা আরো জিরোর দিকে অ্যাপ্রোচ করতেছি, এটা আমরা জিরোর দিকে অ্যাপ্রোচ করতেছি। আর যে পয়েন্ট থেকে ড্রাস্টিকলি এই জায়গায় আসে কনভার্জেন্স ক্রিয়েট হচ্ছে, সেই পয়েন্টটাকে আমরা সিলেক্ট করে নিব যে আমাদের আসলে এতগুলো ক্লাস্টার হইলেই হবে। ফর এক্সাম্পল এখানে অ্যাট কে ইকুয়ালস টু 3 আমরা কনভার্জেন্স দেখতে পারতেছি। ওকে, তাহলে আমরা যদি কনভার্জেন্স দেখতে পারি এখানে, তাহলে এটা যদি সাম আপ করি দ্যাট মিন্স উই ক্যান only use 3 clusters for our that given data set. এখন অন্য জায়গায় যদি এই সাডেন ড্রপটা এখানে না হয়ে লেটস সে এখানে হইতো, তখন আমাদের কে এর ভ্যালু কত হইতো? আমাদের কে এর ভ্যালু হইতো 5। ওকে, আর এই গ্রাফটা যেহেতু একটা এলবোর মতন, দ্যাটস ওয়াই ইট ইজ নোন অ্যাজ দ্য এলবো টেকনিক। সো অ্যাট দিস পয়েন্ট উই আর ডিটারমাইনিং দ্য ভ্যালু অফ কে। ওকে, বুঝা গেছে? আমরা কিন্তু শুধু কয়টা গ্রুপ বের করবো সেটা ইউজ করতেছি। তো আসলে এই এলবো মেথডটা কখন ইউজ করা উচিত বলতো? কে মিনস ক্লাস্টারিং বের করার আগে না পরে? আগে আগে, রাইট? আগে। Elbow method suggests that the elbow point where the excess drop starts to slow down and is the optimal value of KMC. K means clustering without making it overfitting. আচ্ছা, মেশিন লার্নিং, ডিপ লার্নিং সবখানে একটা কমন টার্ম পাবা, ওভারফিটিং এন্ড আন্ডারফিটিং। ঠিক আছে, তোমাদের কোনো আইডিয়া আছে ওভারফিটিং আর আন্ডারফিটিং নিয়ে? আগে শুনছো, কেউ বলতে পারবে হোয়াট ইজ দিস টার্ম অফ ওভারফিটিং? আচ্ছা, এটা আমি একটু বলে দিই, ভালো করে মনে রাখো যে একটা ডেটা সেটকে আমরা যখন ডিভাইড করি না, একটা ডেটা সেটকে তো আমরা ডিভাইড করি কিভাবে? একটা থাকে হচ্ছে ট্রেনিং সেট, রাইট? একটা থাকে হচ্ছে টেস্ট সেট, রাইট? আর একটা থাকে ভ্যালিডেশন সেট। আচ্ছা, ভ্যালিডেশন সেটে আমরা না যাই, এটাকে আমরা পরে ডিসকাস করব। ট্রেন সেট আর টেস্ট সেট নিয়ে কথা বলি। তার মানে তোমার যদি একটা ডেটা সেট থাকে 100টা, একে ভাগ করতে হয় দুইটা পোর্শনে। লেটস সে 80 ডেটা সেট, 80 ডেটা উইল বি ইউজড ফর দি ট্রেন সেট। এটা ব্যবহার করে মডেলটা লার্ন করবে। মডেলটা পারফরমেন্স জাজ করার জন্য আমাদের 20 ডেটা সেট আলাদা করে রাখতে হবে, যেটা ট্রেনিং এ ব্যবহার হয় না। তার মানেটা কি? তোমাদের এক্সামের মতো, তোমাদেরকে আমরা লেকচার দেই, অনেকগুলো কন্টেন্ট দিই, দিয়ে তোমাদেরকে পড়াই, কিন্তু এক্সামে যে জিনিসটা আসে সেটা কিন্তু আনসিন, তোমরা আগে দেখো না। আনসিন ডেটার মধ্যে তোমরা পারফর্ম কেমন করতে সেটা জাজ করতে হবে, রাইট? এখন ওভারফিটিং টার্মটা কি? ওভারফিটিং মিনস যে ট্রেন সেটে সে খুব ভালো পারফর্ম করছে, ধরো 99% অ্যাকুরেসি, কিন্তু টেস্ট সেটে তার পারফরমেন্স 70%। তার মানে কি? তার মানে মডেলটা তার ট্রেন ভ্যালুগুলোকে মেমোরাইজ করে ফেলছে, ইনক্লুডিং অল দি ফিচার্স অর ডিস্টারবেন্স প্রেজেন্ট ইন দ্যাট ডেটা। সে মেমোরাইজ করার কারণে সে আনসিন ডেটাতে ভালো পারফর্ম করতে পারে। আর একটা টার্ম যেটা বললাম, আন্ডার ফিটিং, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে সে ট্রেনিং এও ভালো পারফর্ম করতেছে না, আবার টেস্টে আরো খারাপ পারফর্ম করতেছে। তার মানে কি? সে ক্লাসেও পারে নাই, সে পরীক্ষাতেও পারে নাই, এটা হচ্ছে আন্ডার ফিটিং। আমাদের গোল থাকে সবসময় ব্যালেন্সড রেজাল্টের জন্য। ব্যালেন্সড রেজাল্ট কেমন হতে পারে? ধরে নাও ট্রেনিং এ আমাদের অ্যাকুরেসি আসছে 93, আর টেস্টে আমাদের অ্যাকুরেসি আসছে কত? 90। যদি এরকম রেজাল্ট আসে সেটা কিন্তু বেস্ট এন্ড সুইটেবল। ওকে, তাহলে এটা আমাদের কিন্তু কে মিনস ক্লাস্টারিং আর এলবো মেথডের একদম সাম আপ। ওকে, তাহলে এখানে দেখো, এখানে লার্নিং আউটকাম কি দেয়া আছে, আমরা কোন কোন পার্টিকুলার টাস্কে ইউজ করতে পারি কে মিনস ক্লাস্টারিং: কাস্টমার সেগমেন্টেশন, মার্কেট বাস্কেট অ্যানালাইসিস, অ্যানোমালি ডিটেকশন, ইমেজ কম্প্রেশন এন্ড টপিক মডেলিং, রেকমেন্ডেশন সিস্টেমস। এইগুলো পার্টিকুলার টাস্কে কিন্তু আমরা আচ্ছা, এখান থেকে কারো কোনো কোয়েশ্চেন?
তোমরা সবাই বুঝে ফেলছো নাকি নাই ক্লাস? মোটামুটি স্যার বুঝছি। বুঝতে পারলেই ভালো। স্যার এইটুক বুঝছি। রাইট, গুড। মোটামুটি স্যার। মোটামুটি, শুধু মোটামুটি? কোনো কনফিউশন কোনো জায়গায়? তাহলে আমি রিপিট করবো। আচ্ছা, যদি কোনো কনফিউশন থাকে আমাকে বলবে। আমরা পার্ট 2 তে চলে আসি। তো আমাদের ল্যাবের পার্ট 1 ডান, আমরা পার্ট 2 তে চলে আসি। পার্ট 2 তে আমাদের যেটা আমরা গো থ্রু করবো সেটা হচ্ছে গাউসিয়ান মিক্সচার মডেল। ঠিক আছে? তোমাদের আমি যেটা দেখাইলাম যে আমাদের কিন্তু মেশিন লার্নিং প্যারাডাইস হচ্ছে সাইকিট লার্ন, রাইট? সাইকিট লার্নের সেকশন 2 তে দেখো আনসুপারভাইজ লার্নিং বলা আছে, সেকশন 1 এ সুপারভাইজ লার্নিং বলা আছে, রাইট? সেকশন 1 এর 2.3 হচ্ছে ক্লাস্টারিং। 2.3 ক্লাস্টারিং নিয়ে, আর এখানে কে মিন ক্লাস্টারিং আছে, মিন শিফট আছে, অ্যাফিনিটি প্রপাগেশন আছে, অনেকগুলো অ্যালগরিদম আছে। কিন্তু দেখো 2.3 এর আগে মানে কে মিনস এর আগে কে আছে? 2.1 আছে। 2.1 হচ্ছে জিএমএম, বা গাউসিয়ান মিক্সচার মডেলস। ওকে, তার মানে কে মিনস এর আগেও আসলে যেটা ইউজ করা হচ্ছে সেটা কিন্তু আসলে জিএমএম, যেটা এখন আমরা পার্ট টু তে দেখি। জিএমএম এ যাওয়ার আগে তোমরা যদি প্রবাবিলিটি এন্ড স্ট্যাটিস্টিক্স কোর্স করো, তোমরা নরমাল ডিস্ট্রিবিউশন আর গাউসিয়ান ডিস্ট্রিবিউশন দুইটার মিনিং জানি? আমরা কি গাউসিয়ান ডিস্ট্রিবিউশন পড়ছি? গাউসিয়ান আর নরমাল ডিস্ট্রিবিউশন পড়ছি? ইয়েস অর নো? আর স্ট্যাট কোর্সে অনেক আগে পড়ছিলাম, মনে নাই। অনেক আগে পড়ছো, মনে নাই? আচ্ছা, আমরা একটা ছোট্ট একটা এক্সাম্পল দেখি, খুবই ছোট, সেটাতে বোঝার ট্রাই করি। লেটস সে এটা আমার একটা হচ্ছে 2D কার্ভ আমি ইউজ করবো। 2D কার্ভের মধ্যে এই পার্টিকুলার অ্যাক্সিসে, ওয়াই অ্যাক্সিসে আমি ডিফাইন করতেছি মার্কস। ঠিক আছে, মার্কস। আর এখানে নাম্বার অফ স্টুডেন্টস। তাহলে একটা জিনিস বলো, একটা ক্লাসের মধ্যে হাইয়েস্ট মার্ক কতজন পায়? লেটস সে তোমাদের মিড 40 এর মধ্যে হয়েছে, 40 এর মধ্যে ধরে নাও 36 থেকে 40, এই মার্কস কতজন পাবে? খুব বেশি না খুব কম? কম। কম, রাইট? তার মানে কি এখানে একজন থাকতে পারে, এখানে একজন, এখানে একজন, এখানে একজন। তাহলে এদেরকে আমি যদি এভাবে করি, একজন হয়তো পেয়েছে 40, একজন 36, একজন 38, একজন 37, রাইট? আচ্ছা, এরপরে আরো কি থাকে? এরপরে আরো ধরো 28, এরপরে আরো কি থাকে? ম্যাক্সিমাম স্টুডেন্টরা মিড রেঞ্জে থাকে, so তারা কোথায় থাকতেছে? তারা কিন্তু 20 থেকে 30 এই রিজনে থাকতেছে, 20 থেকে 30 এই রিজনে থাকতেছে। আর অনেকগুলো স্টুডেন্টের মধ্যে অল্প কিছু স্টুডেন্ট তারা কম পায়, তারা 20-এর নিচে পায়, 15 কম পায়, তাই না? আমি যদি এই গ্রাফটাকে এভাবে সাম আপ করি, সেটা এরকম হয়, একটা বেল কার্ভ, একটা বেল কার্ভ। এই বেল কার্ভের এই জায়গাটা একটু ন্যারো হবে। ধরে নিচ্ছে ক্লাসে সবাই অনেক ভালো করছো, ঠিক আছে, ম্যাক্সিমামই ভালো করছে, তো তারা এই জায়গায় সিচুয়েট করতেছে। একদম মিডিলে কে, একদম মিডিলে যে হাইয়েস্ট পাইছে সে, আর এখানে কে যারা একদম কম পাইছে, এখানে কে যারা একদম কম পাইছে। এটা কি? এটা হচ্ছে একটা বেল কার্ভ। আমরা লেটস সে আমাদের 40 স্টুডেন্ট আছে, 40 স্টুডেন্টের মিডের মার্ক ডিস্ট্রিবিউশন এভাবে দেখতে পারি, একটা গ্রাফ ইউজ করে। সেই বেল কার্ভকে আমরা কি বলতে পারি? বেল কার্ভকে আমরা গাউসিয়ান ডিস্ট্রিবিউশন বলতে পারি, অর নর্মাল ডিস্ট্রিবিউশনও বলতে পারি। বোঝা গেছে? এটাই আমাদের এখন টাস্ক কি? আমাদের টাস্ক হচ্ছে জিএমএম ইউজ করে একই কাজ করতে হবে, আমাদের আনসুপারভাইজ লার্নিং করতে হবে, কিন্তু আমরা জিএমএম কেন ইউজ করবো সেটা একটু বোঝার ট্রাই করি। So a Gaussian mixture model is a probabilistic model that assumes the data points are generated from a combination of several Gaussian distributions. So this is important. K means clustering আমরা কি করতেছিলাম? কয়েকটা বা অনেকগুলো পয়েন্ট থেকে আমরা গ্রুপিং করতেছিলাম। কিন্তু গাউসিয়ান মডেল কি করতে পারে? গাউসিয়ান মিক্সচার মডেল
এরকম অনেকগুলো ক্লাস্টারের কিন্তু নর্মাল ডিস্ট্রিবিউশন আর গাউসিয়ান ডিস্ট্রিবিউশন এক্সিস্ট করবে। তাদের মধ্যে থেকে আমাদেরকে কি করতে হবে? গ্রুপিং করতে হবে। বুঝতে পারছি? তার মানে কি আমাদের রিয়াল ওয়ার্ল্ড ডেটা যেমন সেই রকম একটা অ্যাপ্লিকেশন আমরা এই মডেল ইউজ করে করতে পারি। Each of these distribution represents a cluster and the GMM tries to identify the underlying clusters by estimating the parameters of those Gaussians. So unlike simple clustering algorithms like K-means, which assign each point to one cluster called hard clustering. So this is previously what we learned in part 1 is called hard clustering, and GMM assigns a probability value of beginning each other called soft clustering. Okay, this means a point can partially belong to multiple clusters at the same time depending on how close it is to the center of the each cluster. Okay, তার মানে আসলে একটা পার্টিকুলার পয়েন্ট এখানে এখন ধরে নাও এই পয়েন্টটা ও ক্লাস্টার 1 এ এক্সিস্ট করবে না 2 তে এক্সিস্ট করবে, এটা আমরা কিভাবে বের করবো? এখানে কিন্তু আর আমরা একটা সিম্পল গিভেন কোঅর্ডিনেট পয়েন্ট দিয়ে ডিসটেন্স ক্যালকুলেট করে বের করব। আমরা প্রবাবিলিটি ভ্যালু, নরমালাইজড ভ্যালু দিয়ে বের করব। নরমালাইজড ভ্যালু কি? নরমালাইজড ভ্যালু ইজ বিটুইন 0 to 1। তো 0.99, 0.17 এগুলো কি? এগুলো তো প্রবাবিলিটি ভ্যালুস অর নরমালাইজড ভ্যালুস, সেটা দিয়ে আমরা আসলে বের। ওকে, সো দেয়ার ইজ অ্যান এক্সাম্পল। Imagine you are analyzing the heights of people in a city. If your data contains adults and children, the height distribution will likely have two peaks, right? So this is true, right? ধরে নাও এটা হচ্ছে অ্যাডাল্টসদের গাউসিয়ান ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে চিলড্রেনদের গাউসিয়ান ডিস্ট্রিবিউশন। এখন হাইট ডিফারেন্স তো অবশ্যই থাকবে। লম্বা বেশি কারা হবে? অ্যাডাল্টরা না চিলড্রেনরা? অ্যাডাল্টরা তো নর্মাল হবে, রাইট? Instead of modeling all heights with a single average and standard deviation, GMM can model the data using two Gaussian distributions, one for children and one for adults, and combine them to represent the population more accurately. So ultimately, we'll get the output representation like this. So this is the cluster 1, this is the cluster 2. বুঝা গেছে? বুঝা যাচ্ছে? আচ্ছা, তোমাদের যদি কনফিউশন থাকে আমি খুব একটু শর্ট করে বলি যে একটা জিনিস চিন্তা করো, আমরা এখন যত ধরনের এমএল, ডিএল, এখান থেকে ডিএল এর মধ্যে আবার চলে আসতেছে এনএলপি অ্যাপ্লিকেশনস, কম্পিউটার ভিশন অ্যাপ্লিকেশনস, অ্যাপ্লিকেশনস যাই হোক, তাই না? যত আমরা রিয়েল ওয়ার্ল্ড ডেটা সেট নিয়ে কাজ করব, তো দেখবা এই যে ইউক্লিডিয়ান ডিসটেন্স ইউজ করে যে আসলে দুইটা পয়েন্টের মধ্যে আমরা ডিসটেন্স ক্যালকুলেট করতেছি, এগুলো দিয়ে অনেক বেটার রেজাল্টস পাওয়া যায় না। আমাদের কি করতে হয়? আমাদের তখন প্রবাবিলিটি আর স্ট্যাটিস্টিক্স কে অ্যাডপ্ট করতে হয় অ্যাজ দ্য ফাউন্ডেশনাল ম্যাথমেটিক্স। এটার মানে একটাই, এটার মানে হচ্ছে আমরা 0 থেকে 1 ভ্যালুস নিয়ে নিই, নরমালাইজড ভ্যালু ইউজ করে কাজ করব। দ্যাট মিন্স হোয়াট? দ্যাট মিন্স আমরা যদি এরকম এখন ক্লাস্টার গুলোকে বিভিন্ন ধরনের নরমাল ডিস্ট্রিবিউশনে রিপ্রেজেন্ট করতে শুরু করি, তাহলে কিন্তু এর মধ্যে অনেকগুলো ভ্যালুজ এর অ্যাকাউন্ট নিতে পারবে। কুড বি 1 মিলিয়ন ডেটা, could be here 2 million data, right? এটা কি করে? অনেক ইজিনেস প্রোভাইড করে। তাহলে একটা জিনিস দেখো, এখানে বলছেন প্রথমে কে মিনস ক্লাস্টারিং কে একটা সিম্পল ক্লাস্টারিং অ্যালগরিদম বলছে। কেন? কারণ সে হচ্ছে হার্ড ক্লাস্টারিং করে, পয়েন্ট ধরে ধরে ক্লাস্টার করে। কিন্তু রিয়েল ওয়ার্ল্ড ডেটা তো এত স্পেসিফিক না, রিয়েল ওয়ার্ল্ড ডেটা কিন্তু এত স্পেসিফিক না। রিয়েল ওয়ার্ল্ড ডেটার জন্য আমাদের সফট ক্লাস্টারিং করতে হবে। আসলে সফট মানে একটাই, যে ভ্যালুস গুলো নরমালাইজড হয়ে যাবে, একটা প্রবাবিলিটি ভ্যালুতে চলে আসে, এইটাই। ওকে, এটাই ডিফারেন্স। তাহলে এখানে কিছু ম্যাথমেটিক্যাল ইনটিউশন দেয়া আছে জিএমএম মডেল ইউজ করে, তো আমরা একটু খুব শর্টে দেখি। ফার্স্ট অফ অল স্টার্ট উইথ আ সিঙ্গেল গাউসিয়ান ডিস্ট্রিবিউশন। আমাদের কিন্তু অনেকগুলো গাউসিয়ান ডিস্ট্রিবিউশন থাকতে পারে একটা গিভেন ডেটা সেটে, প্রবলেম স্টেটে। আমরা স্টার্ট করব যে কোনো একটা দিয়ে। ঠিক আছে? So a given Gaussian distribution, also known as normal distribution, describes how data is spread around a mean value, right?
and this is our formula or the equation for the Gaussian distribution. So এখানে symbols গুলোর meaning কি? X is the data point, the scalar value, mu is the mean or the center of the distribution, sigma is the variance of the distribution, and exp means the exponential, right? The exponential of function of ex. আচ্ছা, এটা হচ্ছে স্টেপ 1, একটা গাউসিয়ান ডিস্ট্রিবিউশন দিয়ে স্টার্ট করা। Step 2 is to extend into multiple dimensions, multivariate Gaussian, or increasing from one single Gaussian distribution to more, right? এটার ইকুয়েশন দেখো, এটার ইকুয়েশন হচ্ছে অনেক বড় একটা ইকুয়েশন। ইকুয়েশনগুলোর মিনিং x is a vector. Now this is not a scalar value but a vector with height, weight, etc. So more than one features representing a data point in three-dimensional space. Mu, a mean vector, one mean per dimension. This is sigma, a covariance matrix describing the spread and the relationships between the features. দেখো এই সিম্বলও কিন্তু সিগমা, এই সিম্বলও কিন্তু সিগমা, এটা কি আমরা জানি? সো দিজ আর গ্রিক অ্যালফাবেটস, এটা হচ্ছে লোয়ার কেস, এটা হচ্ছে আপার কেস, দুইটাকে আমরা প্রনাউন্স করবো সিগমা। নাও the sigma with modulus represents the determinant of the covariance matrix, and this is the inverse of the covariance matrix, and this is the number of dimensions. Okay. This is the number of dimensions. Now what are the components of the Gaussian? Each component has its own mu, its own covariance, and a mixing coefficient, that is the pi k, like a weight or probability. মনে আছে আমরা যে ওয়েট ভ্যালুস অ্যাসাইন করে দিই, এটা আরো সামনে দেখবা যখন ডিপ লার্নিং এ যাব, প্রতিটা নিউরনে আমরা ওয়েট ভ্যালুস অ্যাসাইন করে। সো দ্য ফাইনাল জিএমএম ফর্মুলা লুকস লাইক দিস। একটা জিনিস দেখো, এখানে যাই থাক, এখানে অনেক কিছু আছে আমরা দেখতেছি। What is P of x? Ultimately, P of x is the probability value, right? P of x is the probability value. That means what? The output of this equation will be into a normalized value that will be between 0 to 1. Okay, that will be between 0 to 1. একটা normalized value কখনোই 0 আর 1 এর চেয়ে বেশি হবে না। Okay. আচ্ছা, so the full training and testing process. So what are the full training and testing process? First, the initialization. Initialize কাকে কাকে করতে হবে? তো একটা জিনিস দেখো, এখানে আমাদের আচ্ছা, এখানে হচ্ছে যে ফুল ট্রেনিং প্রসেসটা দেয়া আছে, সেখানে আমাদের কিছু প্যারামিটার আগে কিন্তু ইনিশিয়ালাইজ করে নিতে হবে। প্যারামিটারস গুলো কি কি? The mean, the covariance, and the mixing coefficient. Okay, mixing coefficient is what? The mixing coefficient is the proportion of the points expected to come from that cluster. That's it. Covariance মানে কি আসলে? Covariance মানে the spread and the orientation of the cluster. Okay, and what is the mean? The mean is the center of the cluster, right? The center of the cluster. After initialization, we have the expectation steps. Calculate the responsibilities. Calculate, so I, the probability that the data point belongs to that particular cluster. So দেখো, আমাদের কে মিনস ক্লাস্টারের সাথে কিন্তু আমরা স্টেপস গুলো রিলেট করতে পারতেছি। ওখানেও যেমন সেন্ট্রয়েড আমরা ইনিশিয়ালি কিন্তু অ্যাসাইন করে নিছিলাম, রাইট? ইয়েস অর নো? দ্য ভ্যালু অফ সেন্ট্রয়েডস, এখানেও সেম, এখানে যে প্যারামিটারস গুলো আমরা অ্যাসাইন করতেছি, মানে এখানে তো একটা ডিস্ট্রিবিউশনের তুমি সেন্টার বের করতে পারবা, কিন্তু তার সেন্টার অ্যাজিউম করার জন্য কিছু প্যারামিটারস আছে, সেগুলো কি? মিনস, কোভেরিয়েন্সেস এন্ড মিক্সিং কোএফিশিয়েন্ট, যেগুলো আমরা ইনিশিয়ালি র্যান্ডমলি ইনিশিয়ালাইজ করে দিচ্ছি। এর পরের স্টেপটাই কি? এর পরের স্টেপটা কি? একটা পার্টিকুলার ডেটা পয়েন্ট ওই ক্লাস্টার থেকে দূরে না কাছে সেটা বের করা, রাইট? Then the maximizing steps. What is the maximizing step? Update the parameters. So what are the parameters? Effective number of points assigned to the cluster, update mean, update covariance, and update mixing coefficient. তাহলে দেখো, আমাদের কে মিনস ক্লাস্টারিং এর যে স্টেপ গুলো ছিল সেটাই কিন্তু আমরা অ্যাপ্লাই করতেছি।
এখানে সিঙ্গেল পয়েন্ট নিয়ে আমরা কাজ করতেছিলাম, এখন আমরা গাউসিয়ান ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করতেছি, বাট আইডিয়োলজি কিন্তু সেম। The step 4 is the log likelihood. Now, what is log likelihood? To check the convergence. What is the meaning of the word convergence? আমাকে একটু বলো তো। What is the meaning of the word convergence? আর যখন সবকিছু একটা সিঙ্গেল পয়েন্টে আসে বা তার কাছাকাছি আসে এগুলো ইয়া করে। আচ্ছা, এক্স্যাক্টলি। বাট আমি যদি আরো খুব শর্টে যেন বাকিরা বুঝতে পারে, মানে আমাদের অ্যাপ্লিকেশন বেসিস এটার মানে কি? আমি যে একটা মডেল ট্রেন করতেছি এটার মানে কি? এটার মানে হচ্ছে আমি একটা মডেল ট্রেন করতেছি, সেই মডেলটা 0 আর এটা হচ্ছে লেটস সে 100। সো 0% থেকে 100% বাড়তে 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 এক সময় যায় সে কি হয়ে যাচ্ছে, আর বাড়তেছে না, স্যাচুরেটেড হয়ে গেছে, ফ্ল্যাট আউট হয়ে গেছে। লেটস সে 80%-এ ফ্ল্যাট আউট হয়ে গেছে, মানে এই পোর্শন থেকে তারা অ্যাকুরেসি ভ্যালু বাড়তেছে না। উই ক্যান কনসিডার দিস অ্যাজ আ কনভার্জেন্স স্টেট, রাইট? বুঝা গেছে সবার? তো দিস ইজ কনভার্জেন্স। আমরা কি করতেছি, আমরা চেক করতেছি যে আমরা কনভার্জেন্স স্টেটে পৌঁছাতে পারছি কিনা। ওকে, আচ্ছা আচ্ছা, এখানে দেখো the summary of EM iterations. EM iteration এ কিন্তু আমরা E step আর M step, that means what, the estimation step and the maximization step ক্যালকুলেট করতেছি। EM টা কিন্তু এলবো মেথড না, এটা আমি একটু বলে দেই। EM টা কিন্তু এলবো মেথড না, EM টা হচ্ছে এক্সপেকটেশন এন্ড মিনিমাইজেশন অ্যালগরিথম। ওকে, সো এটার আরো ডিটেলস যদি জানতে চাও তোমরা প্লিজ এখান থেকে একটু দেখতে পারো, কারণ এখানে অনেক ম্যাথস আছে, আরো ডিটেলস আছে। তা আমাদের এত দরকার নাই, আমরা শুধু জানতে চাচ্ছি the estimation and the maximization. So basically the updates, right? Okay. So this is a visualization of the Gaussian mixture model clusters being formed. তো দেখো এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কতগুলো Gaussian মডেল আছে। So there are three normal distributions, right? Three normal distributions means three clusters. This is cluster 1, this is cluster 2, and this is cluster 3, right? And these are the sigma values and these are the mu values. Muটা কি ছিল? Muটা ছিল the mean of a given Gaussian distribution, right? And the sigma represents the variance or the separation, the spread. This is also stated as the covariance matrix. তার মানে কি? আসলে সেপারেশনটা কেমন? ফর এক্সাম্পল, তোমাদের ক্লাসে ধরে নাও মিড টার্মের রেজাল্ট যেটা পাইছে, প্রতিটা স্টুডেন্টের মধ্যে 2-3 মার্কসের মধ্যে ডিফারেন্স। সো দ্যাট ইজ দ্য ভেরিয়েন্স অর দ্য কোভেরিয়েন্স ম্যাট্রিক্স। আচ্ছা, তোমাদের এখানে কোডটাকে আসলে দুই ভাবে রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে? দুই ভাবে রিপ্রেজেন্ট করছি কিভাবে? একটা হচ্ছে গ্রাউন্ড আপ লেভেলে দেখায় দিচ্ছে, দ্যাট মিন্স হোয়াট, গ্রাউন্ড আপ লেভেল বলতে একদম ফ্রম স্ক্র্যাচ জিএমএম কিভাবে বিল্ড করা হয়েছে সেই কোডটা এখানে ডিফাইন করা আছে। আরেকটা অ্যাপ্রোচ কি, যে আমরা সাইকিট লার্ন থেকে গাউসিয়ান মিক্সচারকে শুধু কল করেই আমরা আমার গিভেন ডেটা সেটে রান করাই, সেটিং দা প্যারামিটারস ভ্যালু, লেবেলস, মিনস এন্ড কোভেরিয়েন্স। বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা এখানে দুইটা জিনিস দেখি যে দেখো, আমরা যদি একদম র লেভেলে প্রোগ্রামটাকে কোড করি, তাহলে আমাদের অ্যাপ্রোচ কি কি হবে? ফার্স্টে আমরা আগে এনভায়রনমেন্ট গুলোকে লোড করতেছি, আসলে কাকে লোড করতেছি? আমরা তো সাইকিট লার্নকে ইউজ করতেছি না জিএমএল কে ইনসার্ট করার জন্য, আমরা লোড করতেছি আমাদের আইরিস ডেটাসেটকে, নামপাই, পিএলটি and two other import files to do the calculations of the GML, right? ফার্স্টে আমরা কি করব? ফার্স্টে কিন্তু আমাদের ইনিশিয়ালাইজেশন করতে হবে। ইনিশিয়ালাইজেশন কাকে করব? ইনিশিয়ালাইজেশন করব মিন কে, কোভেরিয়েন্স কে আর মিক্সিং কোফিশিয়েন্ট। এদেরকে কি আমরা র্যান্ডমলি করব না ভ্যালুস অ্যাসাইন করে দেব? কি মনে হয়? র্যান্ডমলি করব, রাইট? আচ্ছা, র্যান্ডমলি করব, রাইট? র্যান্ডমলি করব। আমরা কিন্তু অলরেডি বুঝতে পারছি এতক্ষণে যে র্যান্ডমনেস কিন্তু আমাদের রেজাল্টস তাড়াতাড়ি ফাস্টার ক্রিয়েট করার জন্য অনেক হেল্প।
আচ্ছা, আমাদের যদি ইনিশিয়ালাইজেশন ডান হয়ে যায়, আমাদের পরের স্টেপটাই কি হবে? What will be our next step? Next step will be we calculate the responsibilities. That is the probability that is given to a data point belongs to each Gaussian component. Right? We will calculate the distance there. তোমরা যদি k means এর সাথে রিলেট করতে চাই। আচ্ছা, what will be the next step? The next step will be the TM calculation, the estimation and the maximization calculation. তো দেখো এখানে আমাদের ম্যাক্সিমাইজেশন স্টেপের কোডটাকে ডিফাইন করা হয়েছে। এখানে আসলে কি হবে? এখানে কিন্তু ভ্যালুস গুলো আপডেট হবে। মনে আছে আমাদের সেন্ট্রয়েডের ভ্যালুটা আপডেট হয়ে যাচ্ছিল, সেটাকে আমরা ক্যালকুলেট করে বের করতেছিলাম। এখানে কিন্তু মিনের ভ্যালু, কোভেরিয়েন্স এর ভ্যালু আর মিক্সিং কোএফিসিয়েন্ট অর ওয়েটস এর ভ্যালু কিন্তু আপডেট হবে, রাইট? আপডেট হওয়ার পরে আমরা এখন চেক করব যে আমাদের কনভার্জেন্স ক্রিয়েট হচ্ছে কি হচ্ছে। সো দ্য লগ আউট ক্যালকুলেশন, দিস ইজ অপশনাল বাট ইউজফুল ফর কনভার্জেন্স মনিটরিং। আমরা একটু স্ক্রল ডাউন করে দেখি যে আলটিমেটলি কনভার্জেন্স কি ক্রিয়েট হচ্ছে কি হচ্ছে না। তো দেখো, আইটারেশন 1 থেকে অনেকগুলো ভ্যালুজ আমরা দেখতে পারি। এখানে কতগুলো আইটারেশন আছে? এখানে অ্যারাউন্ড 100 আইটারেশন আছে, রাইট? 100 আইটারেশনস এর মধ্যে ইনিশিয়াল ভ্যালুটা কত ছিল? 471, সরি 417, রাইট? 417 থেকে দেখো কয়েক আইটারেশনের পরে 376, 376 থেকে শুরু করে 375 থেকে সেম ভ্যালু বারবার আসতেছে। দ্যাট মিনস হোয়াট? কার্ভটা স্যাচুরেটেড হয়ে গেছে না? কার্ভটা কি কনভার্জ হয়ে গেছে? ইয়েস অর নো? এরপরে যদি আমরা আরো আইটারেশন করি কোনো লাভ নেই, কারণ রেজাল্ট সেমই থাকে। সো উই ক্যান স্টপ। আলটিমেটলি যদি আমরা এই সিচুয়েশনটাকে একটু প্লট করি, উই গেট দ্য ক্লাস্টারিং অফ দ্য আইরিস ডেটা সেট ইনটু দিস ইমেজ। যেহেতু এটা একদম গ্রাউন্ড আপ লেভেলে করা হয়েছে, তো এখানে কিছু ওভারল্যাপিং চলে আসছে, রাইট? এখানে কিছু ওভারল্যাপিং চলে আসছে। তোমরা যদি গাউসিয়ান মিক্সচার মডেলে চলে যাও, এখানে কিন্তু কোভেরিয়েন্স এর কিছু ক্লাস আছে। একটা হচ্ছে স্ফেরিক্যাল, একটা ডায়াগোনাল, একটা টাইট, একটা হচ্ছে ফুল কনভার্জেন্স। সো এখানে কিন্তু আমাদের ল্যাব শিটে এটাকে রিপ্রেজেন্ট করে নাই, কোনো একটাকেও দেখায়নি। শুধু জাস্ট বলে দিছে যে আচ্ছা দেয়ার আর সাম ওভারল্যাপিংস। তো ওভারল্যাপিংস গুলো কেন হলো, ওভারল্যাপিংস এর টাইপস কি, এটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো সাইকিট ল্যাব থেকে। ওকে, বোঝা গেছে? আচ্ছা, সেখানে দেখো এখানে সে ওভারল্যাপিংটা আছে, কিন্তু আমরা যদি সাইকিট ল্যাবের লাইব্রেরি ইউজ করে ক্লাস্টারিং করি, জিএমএম রান করে, তাহলে দেখো রিপ্রেজেন্টেশনটা কিন্তু আরো বেটার আসছে। এখানে কি ওভারল্যাপিংটা কম না? ইয়েস অর নো? ইজ দ্য ওভারল্যাপিং কম্পেয়ার্ড লেস টু দি গ্রাউন্ড আপ অ্যাপ্রোচ? দেখো এখানে এই ব্লু আর এই রেড এর মধ্যে ওভারল্যাপিংটা বেশি হয়েছে না? মানে তারা এক হয়ে গেছে কি হয় না? ওভারল্যাপিং হয়েছে। ওভারল্যাপিং হয়েছে কেন হয়েছে বলো তো? কারণ আমরা ম্যানুয়ালি অনেক ক্যালকুলেশন করছি, অথবা সাইকিট ল্যাব আরো কিছু প্যারামিটার ওদের ইনপুট করে দিয়ে রাখছে, যেটার জন্য কি হয়েছে, অপটিমাইজেশন ভালো হয়েছে, রাইট? বুঝতে পারছেন? সো আলটিমেটলি উই গেট দিস ক্লাস্টার রেজাল্ট। এখন আইরিস ডেটা সেটের জন্য কিন্তু এটা একটু ওভারকিল, এটা একটু ওভারকিল। আরো যদি ফিচার্স থাকে, লেটস সে দ্য আইরিস ডেটা সেট হ্যাজ মোর দেন 3000 classes of flowers with 3 million or 3 billion features, তখন দেখবা যে রেজাল্ট আরো ডাইভার্স, আরো বেটার পারফর্ম করতেছে কম্পেয়ার টু কে মিনস ক্লাস্টারিং। So what is the observation? The observation is that the GMM clustering clearly grouped the data into 3 separate clusters, each shown with different colors and shaped by ellipses. So আমরা যে ellipses import করছিলাম এই জন্য import করছিলাম। These ellipses show the direction, spread and shape of cluster, which GMM can capture well because it does not assume that all clusters are same size or shape. ক্লাস্টারের সেম সাইজ নাও হইতে পারে, রাইট? তো এই প্যারামিটারটাও কিন্তু সে কনসিডার করতেছে। The clusters are fairly compact and do not overlap too much into the scikit-learn approach. কিন্তু আমাদের কিন্তু গ্রাউন্ড আপ অ্যাপ্রোচে we saw that
they were overlapping, right? Okay, so the overall results show that GMM successfully found meaningful groupings in the data, that choosing 3 clusters was a good fit. Okay, so this sums up our lab class for today. So hopefully তোমরা এই কন্টেন্টস গুলোকে ভালোভাবে গো থ্রু করবা। আমি তোমাদের যেটা সাজেস্ট করব যে তোমরা সাইকিট লার্ন থেকে এই আইরিস ডেটা সেটের মতো কিছু একটা বেসিক একটা ডেটা সেট কে ইম্পোর্ট করবা। ইম্পোর্ট করে তোমরা কিন্তু সেম কোডই ইউজ করবা। তো একটা জিনিস দেখো, এখানে আমরা যে কোডগুলো লিখছি এগুলো এমন না যে আমরা নিজেরা ক্রিয়েট করছি, মানে আমরা কোডগুলো করছি, কিন্তু এগুলোর যে বিল্ডিং ব্লকস সেগুলো কিন্তু সব সাইকিট লার্নে প্রোভাইড করা আছে। কিভাবে কোড করবো বা অ্যাপ্রোচেস কি হবে, রাইট? ঠিক আছে, তো তোমরাও সেই অ্যাপ্রোচটাকে ইউজ করবা রাদার দেন ডিপেন্ডিং অন জেনারেটিভ মডেলস ফর নাও। এখনো জেনারেটিভ মডেলস কিন্তু এত ভালো কাজ করে না প্রফেশনাল রিসার্চ ওয়ার্কের জন্য। তোমাদের আসলে কি করতে হবে, এরকম ডকুমেন্টেশন ফলো করেই তো করবো, right? যে কোনো একটা প্রবলেম স্টেটমেন্ট চুজ করবা, চুজ করে অ্যালগরিদমস গুলোকে অ্যাপ্লাই করার ট্রাই করো, এক্সপেরিমেন্ট করে দেখো যে রেজাল্টস কি আসে, কেমন আসে, এরর্স গুলো কি থাকতে পারে। ওকে, এনি কোয়েশ্চেন্স? এনি কোয়েশ্চেন্স? সাইকিট লার্ন থেকেই আমরা শিখবো না, মানে ডকুমেন্টেশন গুলো? সাইকিট লার্ন সবকিছু আছে এখানে দেখো। সাইকিট লার্নে আমার, ধরে নাও তুমি একটা ডেটা সেট খুঁজে বের করলে, ডেটা সেট তুমি কেগল থেকে বের করতে পারো, এমডিপিআই থেকে বের করতে পারো। ওই ডেটা সেটটা দেখে আসলে তোমাকে একটা এস্টিমেশন নিতে হবে যে আচ্ছা এই ডেটা সেট দিয়ে, ডেটা সেটটা যদি লেবেল থাকে তাহলে তো আমার ক্লাস্টারিং করার দরকার। ডেটা সেটটা যদি লেবেল না থাকে, লেবেল থাকে, তাহলে আমি রিগ্রেশন করতে পারি বা ক্লাসিফিকেশন করতে পারি, রাইট? তাহলে আমি এইগুলো কিছু অ্যালগরিদম রান করবো। আচ্ছা, ডেটা আমাদের সেটটা তো লেবেল, ক্লাসিফিকেশন কি দেখানো হয়েছে? আমি first question। হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের তো রিগ্রেশন বা ক্লাসিফিকেশন তো এখনো যোগসূত্র করা হয়েছে। রিগ্রেশন এন্ড ক্লাসিফিকেশন আমরা সুপারভাইজড লার্নিং এ করি। সুপারভাইজড লার্নিং এর উপরে আমরা সেপারেট ক্লাস নেইনি, বাট কনসেপ্ট আসলে সিমিলার। ধরে নাও তুমি ডেটা সেটটাকে যখন লেবেল করে ফেলতে পারবা ইউজিং আনসুপারভাইজড অ্যাপ্রোচ, রাইট? সেখান থেকে তুমি জাস্ট এখন ট্রেন করবে। এখন এখানে দেখো আমরা কিছু অ্যালগোরিদম এখানে আছে, যেমন র্যান্ডম ফরেস্ট, ডিসিশন ট্রি, নিয়ারেস্ট নেইবার, এগুলো অ্যাপ্লাই করে আমরা কি করতে পারি, ক্লাসিফিকেশন, রিগ্রেশন। এগুলো বাদ দিয়েও we can apply, for example, image data set থাকলে CNN models, right, or other deep learning models, সেগুলো দিয়ে আমরা ক্লাসিফাই, রিগ্রেশন করতে পারি। এখন সবগুলো কিন্তু এআই করছে আসলে মানে ওভারকিল হয়ে যায় আমার কাছে মনে হয়। For this you can do other courses like machine learning, deep learning, NLP, ওখানে আরো অনেক কিছু কভার করা হচ্ছে। But we'll see the reinforcement learning approach this semester. Okay, so that will be a good help. তো তোমরা এখানে যাবে, এখানে যে ধরো কে মিনস, এখানে কে মিনস লাগবে, কি কি করবা, অ্যাপ্রোচেস কি হবে, কোড কি হবে, অনেক কিছু এখানে দিয়ে দেওয়া আছে, অনেক কিছু না, সবই দিয়ে দেওয়া আছে। আচ্ছা, আমরা একটু অ্যাটেন্ডেন্সটা দিই। অভিজিৎ কর্মকার, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ, রাইট? অভিজিৎ Yes, sir. কর্মকার, ইয়েস স্যার। আসিফ আরমান, রাফসান, রাফসান আর ইউ প্রেজেন্ট? জান্নাতুল নাইম, Presence of ঈশান পল ওয়াজ প্রেজেন্ট, উৎস হেবেন চৌধুরী, প্রেজেন্ট স্যার। অভিনব, প্রেজেন্ট স্যার। সাফওয়ান বিন ইসলাম, স্যার। সায়েদ মেহবুব মঞ্জুর, ইয়েস স্যার। আশফিয়া হক, Present, sir. সুমাইতা মাহাদিয়াত, Present, sir. তিথুলা শিকদার, Present, sir. সাদাত হোসেন, বাঁধন নন্দী, Present, sir. শারান মিস্ত্রি, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ সামির হোসেন, প্রেজেন্ট স্যার। মাশরুকুল ইসলাম, ইয়েস স্যার। মোহাম্মদ এজাজ আলম, প্রেজেন্ট স্যার। শাহজালাল আফনান, প্রেজেন্ট স্যার। আমির সুলতান, প্রেজেন্ট স্যার।
মাহাদি তাজওয়ার, নাইমুর রহমান, প্রেজেন্ট স্যার। নাহিয়ান আবিদ, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ তাহমিদ রাইয়ান, প্রেজেন্ট স্যার। তৌহিদ চৌধুরী, প্রেজেন্ট স্যার। এস এম ওমর আজম, প্রেজেন্ট স্যার। সাদাত হোসেন তোমার অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে। তাহমিদুল করিম, স্যার। সুহানুর রহমান, মোহাম্মদ সুহানুর রহমান, প্রেজেন্ট স্যার। বাঁধন বিশ্বাস, প্রেজেন্ট স্যার। স্যার। ফাইজা নরিন, প্রেজেন্ট স্যার। রাইয়ান রহমান, প্রেজেন্ট স্যার। সায়েদ আইমান আব্দি, প্রেজেন্ট স্যার। সৌমেন, প্রেজেন্ট স্যার। কানিজ মাহবুবা, দীপন্তি বড়ুয়া, রেজওয়ানুর রহমান, প্রেজেন্ট স্যার। মারুফ আহমেদ, মাসুকুর রহমান। প্রেজেন্ট স্যার। স্যার আমার স্যার ইন্টারনেট প্রবলেম হচ্ছিল স্যার, মাহাদি আচ্ছা, তাজওয়ার দিতে পারি। আচ্ছা আচ্ছা, আমি একটা মাহাদি তাজওয়ার গিভেন এর পরে স্যার। গিভেন কারো মিস গেছে। আচ্ছা, ঠিক আছে গাইস, তো আজকে স্যার আমি একটু কথা বলতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর। স্যার আমার